এ থেকে একটা ভাইব পাই, মানে এখন এমন একটা মানে চলে এসছে ইনস্টিংক্ট যে গান শুনেই ভাবি যে হ্যাঁ এই গানটা হয়তো ক্লিক করতে পারে। তো বিইং আ কোরিওগ্রাফার আমার খুবই ইচ্ছে যে আমার ঋতিক রোশন, বাহ, টাইগার শ্রফ আর শাহিদ কাপুর এই তিনজনকে কোরিওগ্রাফ করার কি খুব ইচ্ছে। নামগুলো নিলে মানে কিন্তু আমার ছোটবেলা থেকে টলিউডে ইচ্ছে আছে দেবদাকে নাচানো। গান ভুজঙ্গরাঙ্গ বেরিয়েছিল, মন মানে না, তখনই ওনাকে দেখি মনে হচ্ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিতে সত্যি কোনো ডান্সিং স্টার, মানে এমন একটা কমার্শিয়াল ডান্সিং স্টার, মানে আমি ওনাকেই প্রথম নিজের চোখে দেখতে পেলাম। কোরিওগ্রাফার হিসাবে খুব পছন্দ করি গণেশ হেগড়েকে। আচ্ছা, গণেশ হেগড়ে তিনি বম্বের একজন মানে খুব গুণী একজন কোরিওগ্রাফার, যে যারা সত্যি ভালো কাজ করতে চায় তাদেরকে জায়গা দেওয়া হয় না, আর যারা সত্যি অতটা ভালো কাজ করে না তারা কিন্তু কাজ কোথাও না কোথাও পেয়ে বেরিয়ে যাচ্ছে। এর আগেও যতগুলো গান আপনি দেখবেন নাচের গান, ঋত্বিক থেকে শুরু করে বিভিন্ন আরো অনেক 90s থেকে তার চলছে বম্বে, গানটাকে তারা অনেক প্রায়োরিটি দেয়। তারা ভাবে যে হ্যাঁ আমাদের কিন্তু গান আর নাচ যদি ভালো থাকে লোকে কিন্তু নাচবে। আমাদের এখানে কি বলা হয় যে মানে আমরা ভাবি যে মানে নাচ না হলেও এমনি গান করলে লোকে হয়তো গান থেকে অডিয়েন্স চলে আসবে না, নাচের গান করতে হবে। কেন বলছি, বিইং আ কোরিওগ্রাফার আমি নাচের ওই সাপোর্টটা নিচ্ছি না যে নাচের গানই শুধু হোক, কিন্তু নাচের গান লোকে এনজয় করে, নিজে ফ্যামিলির সাথে এনজয় করে, পার্টি ফাংশনসে এনজয় করে, বিভিন্ন ইভেন্টসে এনজয় করা হয়। নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি আজকে গ্লাস অফ গসিপ। আজকে আমার সাথে আমার স্টুডিওতে আড্ডা দেওয়ার জন্য যে মানুষটি এসছে তাকে আপনারা সবাই চেনেন। মনে আছে তো টুম্পা সোনা দুটো হাম্পি দেনা? হ্যাঁ, সেই গানের কোরিওগ্রাফার। তার সম্বন্ধে দুটো কথা না বললেই নয়। ওয়ার্ল্ড ডান্স অলিম্পিক চ্যাম্পিয়ন উনি এবং ইন্টারন্যাশনাল গোল্ড মেডালিস্ট মিস্টার অমর গুপ্তা, কোরিওগ্রাফার, বিখ্যাত কোরিওগ্রাফার, যিনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। আড্ডা মারবো তার সঙ্গে। নমস্কার। তোমাকে আমি তুমি বলতে পারি, তুমি আমার থেকে অনেকটা ছোট, আর এটা যদিও ইন্টারভিউ একটা সেট আপ নয়, সম্পূর্ণ আড্ডা মারতে বসেছি, তো তুমি বললে অসুবিধা নেই তো কোনো? ওকে, থ্যাংক ইউ। তো আমাকে তুমি প্রথমেই বলো, এই যে তুমি ইন্টারন্যাশনাল গোল্ড মেডালিস্ট, ঠিক আছে, নাচ কম্পিটিশনে গিয়ে এবং সেখান থেকে গোল্ড মেডেল জিতে এনেছো, তো তোমার প্রথম থেকে মাথায় চিন্তা ভাবনা ছিল যে তুমি একদম কোরিওগ্রাফারই হবে, নাকি স্ট্রাগলের মাধ্যমে উঠে এসেছো? একটু যদি শেয়ার করো আমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি আমি যখন 12 বছরের ছিলাম, তো বেসিক্যালি তখন আমি জাস্ট নাচ শিখতে শুরু করি 2010-এ। 2010-এ এমন একটা জায়গা থেকে মানে শুরু করি যে আমাদের যেরকম পাড়ায় পাড়ায় একটা নাচের প্রোগ্রাম গুলো হয়, হ্যাঁ পাড়ার মঞ্চে, তো আমাদের শীতলা পুজো প্রত্যেক বছর হয়, তো শীতলা পুজোতে মে মাসে একটা নাচের এমনি পাড়ার একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি মানে নেচেছিলাম। তো আমার পাড়ারই একজন গলির একটা মানে মহিলা, ভদ্র মহিলা, উনি আমার মা বাবাকে বললেন যে অমরকে আমি নাচ করতে কিন্তু এখানে দেখলাম, তোমরা চাইলে ওকে একবার যদি ভর্তি করো নাচে, আই থিঙ্ক ও খুব ভালো করবে। কোথায় ভর্তি হয়েছিলেন? তো বেসিক্যালি ফুলবাগান কাকুরগাছিতে একটা ইনস্টিটিউট, স্ক্রিন এন্ড স্টেজ, আচ্ছা, ওখানেই আমার নাচের শিক্ষাটা শুরু। তারপর কিন্তু মা বাবা কিন্তু অনেকটা প্যাশনেট ছিলেন সবাই, মানে ছোটবেলা থেকে যে আমি ছেলেকে নিয়ে কিছু না কিছু বড় করব, তাই জন্য ছোটবেলা থেকেই আমার মা বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন অলরেডি দেখেছিলেন যে যাই করবে কিছু একটা ভালোই করবে। তো সেখান থেকে আমার নাচের জার্নি শুরু হয়। তারপর আমি, যিনি আমার কোরিওগ্রাফার ছিলেন সেই ইনস্টিটিউটে, স্যান্ডি মানিশ, আচ্ছা, এই দুজনের হাত ধরে আমার মেইনলি ট্রেনিংটা শুরু হয় স্ক্রিন এন্ড স্টেজে। ওখান থেকে আমার একটা কনফিডেন্স বাড়ে যে আই থিঙ্ক এই ট্রেনিং এর মধ্যে আমি নিজেকে ফিল করি যে সব স্টুডেন্টদের মধ্যে আই থিঙ্ক আমি একটু নিজেকে ফিল করি যে আমি একটু ডেভেলপ করছি, ইমপ্রুভ করছি। এবং আমার নিজের ট্রেনার যিনি ছিলেন উনিও আমাকে বলতেন যে তুই সবার মধ্যে অনেকটা ভালো করছিস, তো আই থিঙ্ক তুই এটা নিয়ে আগে পারসিউ করতে পারিস। তো আমার তারপর 4 বছরের টানা ট্রেনিং করলাম ডান্সের, প্রপার ট্রেনিং, একদম প্রফেশনাল ট্রেনিং নিলাম। তো তার মধ্যে অনেকগুলো শো করার, অ্যাসিস্ট্যান্ট করার অফার এসেছে, মানে অপরচুনিটিস পেলাম, মানে আমার ডান্সটা শিখতে শিখতে মানে প্রচুর এক্সপিরিয়েন্স নিলাম, খুব অনেকগুলো অডিশনসও দিলাম, তার মধ্যে রিয়েলিটি শোতে সিলেক্টও হলাম, আবার আউটও হলাম, আবার অনেক জায়গায় গিয়ে মানে প্রচুর এক্সপিরিয়েন্স নিলাম। সেই 4 বছরটা আমার শিক্ষার একটা জায়গা ছিল।
এখনো শিখছি, অবভিয়াসলি শিক্ষা তো কোনো শেষ শেষ নেই। হয় না। হ্যাঁ। কিন্তু তখন প্রচুরটা এক্সপ্লোর করছি হুম। যে কিভাবে এগোবো, সব হুম। জিনিস নিয়ে এগোচ্ছি। এবার 4 বছর পর একটা ছবি আসে, ABCD2। আচ্ছা, বলিউড সিনেমা তো ওটা। হ্যাঁ। হ্যাঁ। আমাদের ইন্ডিয়ার প্রথম ডান্স ফিল্ম বলতে পারেন, আচ্ছা। অ্যাকচুয়ালি ডান্স ফিল্ম হ্যাঁ, ইন্ডিয়ার একদমই প্রথম। তাই, তো একদমই তাই। তিনি ডিরেক্ট করেছেন, আমাদের ইন্ডাস্ট্রির বিখ্যাত একজন কোরিওগ্রাফার, আমাদের ইন্ডিয়ার রেমো ডিসুজা। হুম। তো ওনার ওই ছবিটা আমি হলে দেখতে যাই, আমার পাড়ার একটা লোকাল সিনেমা হলে হুম। দেখতে যাই। সেটা দেখেই সেই স্টোরিটা যখন আমি দেখলাম যে একটা ইন্ডিয়া থেকে একটা কম্পিটিশন হয় এমন একটা ইন্টারন্যাশনালে, যেখানে পুরো টিমটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, আর বিভিন্ন আচ্ছা। বিভিন্ন স্টেট থেকে সব একটা কন্টেস্টেন্টদের সিলেক্ট করে একটা টিম বানানো হয় যেটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যায়। তো সেটা আমি যখন পুরো ছবিটা দেখার পর আমি নিজের ইচ্ছা করলো যে আমি এই কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করব। হুম। সেই দিন থেকে আমার ওই জার্নিটা আর কি যাওয়ার স্টার্ট হলো। তারপর থেকে মা আমাকে বলছে যে তুই এটার কিছু বার কর, কোনো নলেজ বার কর যে কিভাবে তুই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যাবি, কিভাবে তোর প্রসেসটা জান, কারণ তুই এমনি তো হুট করে যেতে পারবি না। আর তো সত্যি আমি প্রচুর গুগল সার্চ করতাম যে এই কম্পিটিশনের নাম, ওয়ার্ল্ড হিপ হপ চ্যাম্পিয়নশিপ কখন হয়, হ্যাঁ কখন হয়, তার প্রসেস কি, অডিশন প্রসেস কি, কিভাবে কি সিলেক্ট কোয়ালিফিকেশন থাকে, সবটা নিয়ে দরকার। তো সেটা নিয়ে আমি যখন গুগলে সার্চ করি দেখি জাস্ট 3 মাস পরই অডিশন। মানে এই গুগলে জাস্ট সার্চ করছি 2015 সালে, ছবিটা দেখার পর পরের দিনই সার্চ করছি আর দেখছি 2 মাসের মধ্যেই অ্যাকচুয়ালি অডিশন। তো এই 2 মাসের মধ্যে অনলাইন অডিশন গুলো চলছিল, অ্যাকচুয়ালি ওরা এসে অডিশন নিচ্ছিল না, অনলাইন অডিশনে। তো প্রত্যেকটা স্টেট থেকে সব ডান্সারদের ডান্স ভিডিওস গুলো ওরা একটা মেল আইডি দিয়েছিল, ওটা সেন্ড করতে বলছিল। হ্যাঁ, তার মানে পুরো ব্রিফ দিয়ে, বায়োডেটা দিয়ে, যে কোথায় থেকে আমি বিলং করি, বছর কি, কত বছরের এক্সপিরিয়েন্স, তার সাথে ডান্স ভিডিও, সেটাতে আমি মেল করি। এবার মেল করার প্রায় 1 মাসের মধ্যে আমি রেসপন্সটা পাই যে আমি সিলেক্ট হয়েছি, আমার পুরো কলকাতা থেকে একা। এবার সেই সিলেকশন প্রসিডিওরটাও এইরকম ছিল যে আমার জানতাম যে আমি নাচের এই যে ডান্স স্টাইলটা আমি শিখছি, সেই ডান্স স্টাইলে আই থিঙ্ক আমি ইন্টারন্যাশনালি যেতে পারবো না। সেটা আমি কারণ আমি যখন 4 বছরের যে প্রপার ট্রেনিং নিচ্ছিলাম, আমাদের কলকাতার মধ্যে এই ট্রেনিংটা না মানে ওই লেভেলের আই থিঙ্ক এখনো হয় না, যেটার জন্য মানে ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য যে লেভেলটা লাগে। তো আমি না তখন আমার নিজের কোরিওগ্রাফারই বললেন, মানে আমায় বলেছিলেন যে দেখ তুই এই 4 বছরের যেই ট্রেনিংটা পাচ্ছিস, আমি চাইলে তোকে ওই লেভেলের ট্রেনিং দিতে পারি, কিন্তু কেন দিতে পারছি না যে বিভিন্ন আরো সব স্টুডেন্টরা আছে তারা সেই লেভেলের করতে পারবে না, তুই একা করলে আমি সবাইকে আবার তো ক্লাস থেকে ইয়ে করতে পারবো না। তো আমায় বলেন যে তুই ইন্টারন্যাশনাল ডান্সারদের ডান্স ভিডিওস দেখ ইউটিউবে। তো আমার বিভিন্ন আমাকে ইন্টারন্যাশনাল ডান্সারদের নাম উনি বলেন, সালা, লেস টুইন্স, মার্কি স্কট, ফিকশন, পপিন জন, এই সব মানে এরা ইন্ডিয়ার বাইরের মানে আমাদের ডান্সিং লেজেন্ডস, যাদেরকে মানে আমি ফলো করে নিজের মধ্যে মানে কন্টিনিউ ভিডিও দেখে পারফর্ম করা, বাড়িতে বসে, বাড়ির ছাদে গিয়ে ভিডিও দেখে দেখে কপি করা সব স্টেপস গুলো। তো সেইভাবে নিজেকে তৈরি করলাম যাতে আমি ইন্টারন্যাশনালের জন্য যেন তৈরি হয়ে যাই। অনলাইনে চাইলে কিনা শেখা যায় না, মানে ইচ্ছাটুকু শুধু থাকতে হবে। তো ওখান থেকেই আমার এই শিক্ষাটা, আবার তারপর সিলেকশনটা হয়। এবার সিলেকশনে হয়ে যাওয়ার পর আমি জানি যে মুম্বাইতে 9 মাস থাকতে হবে ট্রেনিং এর জন্য, আর আমার ট্রেনিংটাও ওনার মাধ্যমেই হয়েছে, যার ওপরে ABCD2 ছবিটা পুরো বেস ছিল, যার ক্যারেক্টার বরুণ ধাবন প্লে করেছিলেন সুরেশ মুকুন্দ। ওনার নাম ছবিতে সুরু ছিল। তো ওই সুরু মানে সুরেশ মুকুন্দ, যিনি আমাদের কোরিওগ্রাফার ছিলেন। তো ওনার আন্ডারে পুরো ট্রেনিংটা আমার 9 মাসের হয়। তারপর 9 মাসের ট্রেনিং পর আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে লাস ভেগাসে যাই পুরো টিমের সাথে। সেখানে কোয়ার্টার ফাইনালসে সিলেক্ট হওয়ার পর সেমিফাইনালসে আমরা আউট হয়ে যাই, আমাদের পুরো 30 জনের টিমটা আর কি। তারপর থেকে মানে আমি অ্যাকচুয়ালি মন থেকে ভেঙে যাই, কারণ আমি ভীষণ কনফিডেন্ট ছিলাম যে আই থিঙ্ক আমরা ফাইনালসে ফার্স্ট সেকেন্ড গোল্ড সিলভার বা ব্রোঞ্জের মধ্যে কিছু একটা আর্ন করব, কিন্তু ফাইনালস অবধি পৌঁছতে পারলাম না। তো সেটার থেকেই আমার মনটা অ্যাকচুয়ালি এটা ভেঙে যায়, আমি আর গ্রুপে থাকবো না। তারপর তুমি কলকাতায় ব্যাক করলাম। এবার আমি তারপর কলকাতায় ব্যাক করে আমি ভাবলাম আর আমি গ্রুপে যাব না। গ্রুপে তো দেখো তোমার ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের উপর গুরুত্ব কম হয় না, টোটাল একদম টিমের উপর একটা চলে। টিমটাকে মানে আর আমার টিমের মধ্যে 2 জন স্টেজে পুরো অর্ধেকটা নাচ করে ভুলে গেল পরের রুটিন, পরের নাচটাই ভুলে গেল, দাঁড়িয়ে গেল। ওই জন্য তাদের জন্য আমাদের পুরো র্যাঙ্কিংটা একদম
একদম ডাউন হয়ে গেল। তো আমি ভাবলাম আর আমি যা করব সোলো করব। এমনিতে আমার স্টাইলটা এমন ছিল যে আমি গ্রুপের করার মতো ভাবতামই না যে আমি গ্রুপে করলে ভালো লাগবে। আমি নিজেকে ওইভাবেই সোলোই ডান্সার হিসাবে তৈরি করেছি। ভাবলাম যা করবো এবার সোলোই করবো। আসার পর আমার আবার নতুন একটা কম্পিটিশনে সেই গুগল সার্চ শুরু হলো, দেখলাম যে একটা সোলো কম্পিটিশন চ্যাম্পিয়নশিপ হয় রাশিয়া মস্কোতে। আচ্ছা, তো রাশিয়া মস্কোর পুরো ডিটেলসটা বার করলাম। এবার ওখানেও সেই অনলাইন অডিশনের প্রসেস, পাঠাই ভিডিও, সিলেকশন হয়। তার মধ্যে আবার দেখি ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো ডান্স ভিডিওস গেছে ওনার কাছে। সেই অনলাইন অডিশনে আমি সিলেক্ট হই, কিন্তু এবার ভিসা প্রসেসের অনেক কিছু সময় যেহেতু অলরেডি একবার আমি গিয়েছিলাম আমেরিকাতে, তো অলরেডি আমার হাতে আমেরিকার ভিসা ছিল পাসপোর্টে, কিন্তু রাশিয়ার ভিসা ছিল না। এবার সেই ভিসার জন্য আমি যখন গেলাম এখানকার ভিসা এজেন্সিতে, তো আমার বলছে যে তোমাকে ওখান থেকে ইনভিটেশন লেটার আসলে আমি অ্যাপ্রুভ করতে পারবো ভিসাটা। তো এবার সেটাই আমি মেলে করলাম যে আপনারা নিজের ওখানে অ্যাসোসিয়েশন থেকে একটা লেটার আমাকে স্ট্যাম্প করে দিন প্রেসিডেন্টের, যাতে আমি ভিসা এজেন্সিকে দেখাতে পারি যে আমি সত্যি সিলেক্ট হয়েছি। তো ওরা তারপর আমাকে অনলাইনে পাঠায়, সেটাই আমি এখানে আবার ভিসা এজেন্সিকে দেখাই। কি টেনশন টাইমিং না? তারপর আমার ভিসা ফাইনালি অ্যাপ্রুভ গল্প হচ্ছে, কিন্তু এই সময়টা তুমি পেরিয়ে এসেছো একদম। মানে সেই যখন ভিসা আমি দেখি পাসপোর্টে, আমি সেই সময় আমি ভাবলাম যে আমি 50% জিতে গেছি। সেই এটাই কনফিডেন্ট না? এই কনফিডেন্টটা ছিল। তারপরে ওখানে যাওয়ার পর দেখছি 10খানা রাউন্ড, মানে ডান্সিং এর রাউন্ড, ফাইনাল অবধি যাওয়া। 10খানা রাউন্ড? আচ্ছা, কজন ওখানে কজন প্রতিযোগী ছিলেন? 250 international dancers. Oh my god. From different countries, মানে টোটাল 55 countries রিপ্রেজেন্ট করেছিল। তার মধ্যে 250 international dancers। আর 250 মানে 10টা রাউন্ডে, মানে প্রথম যে লাস্ট মানে যেই রাউন্ড থেকে আমরা শুরু করি, তো ওই রাউন্ড থেকে শুরু মানে 250 খানা একসঙ্গে পারফর্ম করছে, বিভিন্ন একসঙ্গে 10 জনকে ভাগ করে দেওয়া হয়েছে, যে একবারে 10 জন নাচবে, আবার একজনে 20 জন, এইভাবে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত এটাই চলে যাচ্ছে প্রত্যেক দিন। তার মধ্যে থেকে প্রত্যেকটা রাউন্ড ক্রস করে ফাইনালি কজন ছিল তখন ফাইনালে? ফাইনালসে আমরা ছিলাম টোটাল 25 জন। 25 জন। ওখান ওখান থেকে উইনার। সেই 25 জনের মধ্যে আবার একটা রাউন্ড হলো, মানে ফাইনালসে সেমি, কোয়ার্টার, সেমি এন্ড ফাইনালস। তো এই 3টে রাউন্ড পেরিয়ে ফাইনালসে একদম লাস্ট রাউন্ডে আমরা 3 জন পারফর্ম করলাম। আমি, ব্রাজিলের একটা মেয়ে, আর জার্মানির একটা মেয়ে। আচ্ছা। তারপরে ওটা তো একটা গোল্ড মেডালিস্ট। হ্যাঁ, একটা গোল্ড মেডেল জিতলাম। আর নেক্সট আরেকটা, সেই গোল্ড মেডেল জেতার পরই আমি তারপর আবার অ্যাসোসিয়েশনকে রিকোয়েস্ট করি যে সেই দিনই আরেকটা দেখলাম যে ডান্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপ হচ্ছে ওখানেই। আচ্ছা, তো আমি বলি যে আমি এই ডান্স ক্যাটাগরিতেও পার্টিসিপেট করতে চাই, আপনি কাইন্ডলি কোনো ব্যবস্থা করুন। তো বলছে যে দেখো আমর, তো অলরেডি তুমি জিতে গেছো, সবাই ভাবে যে এখানে লবি হচ্ছে, তো আমি বাকি পার্টিসিপেন্টদেরকে জবাব দিতে পারবো না। তারা ইন্টারন্যাশনাল জাজেস, আর তারা খুব মানে একদম ভালো করে আমাকে বোঝালেন। তারপর আমি ভাবলাম যে দাদা আমি কিন্তু যতগুলো রাউন্ডস হবে আবার দেবো, আপনি জাস্ট আমাকে চান্স দিন। কারণ আমার মনে হচ্ছিল যে আই থিঙ্ক আমি এই ক্যাটাগরিতেও কিছু একটা করতে পারবো। আবার পার্টিসিপেশন করি, আবার ফাইনালসে যাওয়ার পর দেখি যে 2বার করে আমার মানে ন্যাশনাল অ্যান্থেম ওখানে প্লে হচ্ছে, মানে 2বার গোল্ড মেডেলিস্ট। মানে ওটা একটা প্রাউড মোমেন্ট না? প্রাউড মোমেন্ট, মানে ন্যাশনাল অ্যান্থেম 2বার করে প্লে হচ্ছে এত বড় স্টেডিয়ামে, মানে রাশিয়ার একটা বড় স্টেডিয়াম। কত বয়স ছিল, মানে সরি বয়সটা বলাটা উচিত নয় ক্যামেরার সামনে, আমার জিজ্ঞাসাটা করাটাই ভুল হয়েছে। মানে তুমি তখন তো অনেকটাই ছোট, মানে একা গেছিলে? একা গিয়ে? আচ্ছা, বাবা মা প্যারেন্টস এলাও ছিল না? একা, মানে মনের জোরটাও তো ভীষণ ভাবে লেগেছে, তাই না? বাহ। রাশিয়া যাওয়ার সময় প্রচুরটা অনেকটা ছিল, মানে মনের জোরটা প্রচুর ছিল রাশিয়া যাওয়ার সময়। ওই এক টাইমে গিয়ে তুমি দুটো গোল্ড মেডেল জিতে আনলে, এবং তারপরে এখানে আসার পর আমি আচ্ছা, যাওয়ার আগে আমাকে কিন্তু স্পন্সর করেন আমার এখানকার। হ্যাঁ, এটা আমার একটা প্রশ্ন, যে তুমি নিজের টাকায় করেছো না স্পন্সরশিপ পেয়েছিলে? আমেরিকা যাওয়ার সময় আমার নিজের পুরো টাকা লেগেছিল। আচ্ছা, ওখান থেকে বলেই দিয়েছিল, যেটা তুমি গ্রুপে গেছিলাম। ওখানে আমার পুরোপুরি আমার মা বাবা এখানেও, মানে তখন একটু আমার বাবার বিজনেস অনেকটা প্রবলেম ছিল, তো সেই জায়গা থেকে আমার বাবা অনেকটা ধার নেয় আমাকে ওখানে পাঠানোর জন্য। ফ্লাইটের খরচা থেকে শুরু করে ওখানে হোটেলের খাওয়া দাওয়া, 9 মাস বম্বেতে থাকা, অনেক টাকা খরচা হয়েছে। সেই টাকার অ্যামাউন্টটা হয়তো ফ্যামিলি সাপোর্টটা পেয়ে গেছো, অনেকটা পেয়েছি তখন, তারপরে অনেকটা পেয়েছি। কিন্তু রাশিয়ার সময় মানে আমি ভাবলাম যে না, এবার আই থিঙ্ক গভর্নমেন্টকে একটু
সাহায্যের জন্য হেল্প মানে অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই করেছিলাম সব জায়গায়। অ্যাপ্লাই করার পর আমার যিনি লোকাল এমএলএ ছিলেন কলকাতার সাধন পান্ডে, হ্যাঁ হ্যাঁ। উনি মারা গেছেন এই 1 বছর আগে। তো উনি মিনিস্টারও ছিলেন। তো ওনার কাছে যখন যাই, ওনার বউ সুপ্তি পান্ডে, তো উনি এখন এমএলএ আছেন আমাদের, উনি আমাকে স্পন্সর, আমার মা বাবা যখন যায় ওনার কাছে, উনি তখন স্পন্সরশিপটা নিজের তরফ থেকে পুরো স্পন্সরশিপটা দেন আমার রাশিয়ার যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে আর একটা ছোট্ট প্রশ্ন উঠে আসছে, আমি করব, প্লিজ তার আগে একটু গ্লাসে চুমুক দাও, যেহেতু আমাদের গ্লাস অফ গসিপ, একটু না চুমুক দিলেই নয়। হ্যাঁ, তারপরে আমি যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এগুলো কি এমনি এমনি তো কখনো কিছু হয় না, আমাদের তো ভগবানের আশীর্বাদ লাগে। মানো ঈশ্বরকে? স্পিরিচুয়াল তুমি? আই এম বেসিক্যালি স্পিরিচুয়াল। তোমার টিক্কাটা অনেকটা বলে দিচ্ছে, তবুও জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আই এম ভেরি স্পিরিচুয়াল পারসন, বিকজ এই টিকটা অ্যাকচুয়ালি মানে এখন অনেকেই ভাবে যে আমার সাইন। হ্যাঁ, টিকটা দেখলেই মনে হয় যে এটা অমর আছে। হ্যাঁ অমর আছে, অমরের সঙ্গে হ্যাড আছে, আর টিকটা আছে মানে এটা অমর আছে। হ্যাঁ, তো এটা দেখি অনেকেই ভাবে হ্যাঁ আমি অনেক স্পিরিচুয়ালিটিতে ছোটবেলা থেকে, এটা আমার মা আমাকে অনেক শিক্ষা দেন। আচ্ছা, মানে ছোটবেলা থেকে আমার মা আমাকে অনেক মাইথোলজিক্যাল কনসেপ্ট, এখন পর্যন্ত আমরা রাত্রিবেলা যখন একটু গল্পগুলো করি, আমার বাড়িতে রাত হয় হচ্ছে 12টার সময়, খাওয়া দাওয়া হয় 12টার সময়, তারপরে আমাদের গল্প ফ্যামিলি আড্ডা হয়। মা বাবা তুমি না আর কেউ আছে? একটা বোন আছে। বোন আছে, আচ্ছা আচ্ছা। তো আমার বোন তো আমার মানে রাইট হ্যান্ড বলতে পারো আমার কাজের জন্য। বাহ, ও নিজেও একটা ভারতনাট্যম ডান্সার। আচ্ছা আচ্ছা। চন্ডীগড় থেকে ও ভারতনাট্যমে পাস আউট। যদিও আমরা আড্ডা মারছি, তবুও তোমার তো সাক্ষাৎকার হচ্ছে, তবু আমি নিজের সম্বন্ধে একটা কথা বলি যে আমার ফ্যামিলি তো না, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা কিন্তু মানে স্পিরিচুয়ালনেস বলো, এই মাইথোলজিক্যাল ছোট ছোট গল্প বলো, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। মানে তুমি যতক্ষণ না এগুলো নিয়ে ফ্যামিলির মধ্যে ডিসকাশন না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার স্পিরিচুয়ালিজমটা মানে রোম বলে না, রোমে ঢুকবে না। মানে এই জিনিসটাই এমন একটা অদ্ভুত টান অনুভব করে। তুমি তো জানো নিশ্চয়ই, এগুলো নিয়ে তোমরা যেমন আলোচনা করো, মানে এটা একটা হ্যাবিট হয়ে যায় আমাদের জীবনে, তাই না? সেই আর আমি বিলিভ করি অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিজম মানে ওটা নয় যে যে কোনো একটা কোনো ফেস্টিভ্যাল আসলো বা কোনো ভগবানের কিছু আসলো তখন আমরা করি। এটা যদি ডেইলি হ্যাবিটে আসে তখনই একটা পারসন স্পিরিচুয়াল হয়। এক্স্যাক্টলি। তো এখন আমার জীবনে স্পিরিচুয়ালিজম মানে আমার ডেইলি স্নান করার মতো, ওটা না করে আমি বাড়ি থেকে বেরোতে পারি না। বাহ। তো এটাই মানে শুধু পুজো করো? পুজো অ্যাকচুয়ালি বলতে পারি না আমি, কিন্তু মানে আমি যেটা বিশ্বাস করি, পুজোর থেকে বেশি ভালোবাসা উচিত ঈশ্বরকে। হ্যাঁ, সেই ব্যাপারটা তোমার মধ্যেও আছে? হ্যাঁ, মানে আমি পুজো অ্যাকচুয়ালি ওই আরতি বা দুকাটি একদিনও করি না। আচ্ছা। আমি ঈশ্বরের নাম জপ, চ্যান্টিং এ অনেকটা বিশ্বাস করি, মন্ত্র জাপ, নাম জাপ, এইগুলোতে বিশ্বাস করি। মানে আমি ওটা করি না। আমার অনেকটা ঈশ্বরের নাম জাপে অনেকটা, মানে সারাক্ষণ ভেতরে একটা নাম চলে, তাই না? আমি অনেকটা যখন রাস্তায় হাঁটি, আমার যদি কোনো মাথায় কোনো টেনশন থাকে, নাম জাপে অনেকটা ওই টেনশনটা রিলিজ হয়, চলে যায়। একদমই তাই। আর আমি ফিল করি এখনকার দিনে মানে এখন এই জায়গাতে এসে মানে আমার কানেকশনটা একটা ফিল হয় যে আমাকে যদি কোনোদিন কেউ মানুষ যদি কষ্ট দেয়, আবার কিছু দিনের মধ্যেই কিন্তু আমি দেখতে পাই আবার সেই মানুষের সাথে কিছু ঘটেছে বা কিছু সেই জিনিস যেটা আমি ফিল করেছি ওটাই ওই সমস্যাটা বা ওই কষ্টটা ওই মানুষটা পাচ্ছে। তখন আমি মানে আবার মনে করি যে কেন এই জিনিসটা উনি করলেন। হ্যাঁ, সেই দেখো, স্পিরিচুয়ালিজম একটা বিশাল বড় সাবজেক্ট, সেটা শুনে আলোচনা করতে বসলে যে মানে পুরো এপিসোডই কভার হয়ে যাবে, দিন রাত কেটে যাবে। তো আমরা টুকটুক করে একটু এগোই। তো আমাকে একটু বলো না প্লিজ, যে এই কোরিওগ্রাফার হবে কি, মানে কোরিওগ্রাফার হবে, এটা কি প্রথম থেকে ভেবেছিলেন না কাকতালীয় ভাবে হয়ে গেছে? মানে স্ট্রাগলটা, যদি স্ট্রাগল থাকে তাহলে বলো, আর না হলে তোমার জার্নিটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো। মানে অনেকেই ভাবে, দেখবে যে শিখেছি এবার শেখাবো, এবার সেখান থেকে কোরিওগ্রাফার একদম খোদ ইন্ডাস্ট্রির বুকে কোরিওগ্রাফার হয়ে তুমি কাজ করছো। এটা কিভাবে কানেকশনটা সম্ভব হলো? এটা অ্যাকচুয়ালি হলো যখন আমি রাশিয়া থেকে আসলাম, তারপরে আমার কোরিওগ্রাফিতে প্রায় 2.5 বছরের গ্যাপ ছিল। মানে যখন 2017 সালে আমি যখন মে মাসে জিতে আসি, তারপরে আমি ভাবি যে আমি চট করে কোরিওগ্রাফার হয়ে যাব, কিন্তু ইন্ডাস্ট্রিতে আসা এতটাও সহজ নয় তখন বুঝতে পেরেছি। কারণ গোল্ড মেডেলিস্ট হওয়ার পর আমি ভাবলাম যে আমাকে যে কেউ এমনি চট করে চান্স দিয়ে দেবে, কিন্তু এটা তোমার ভাবনা ছিল? হ্যাঁ, আমার ভাবনা ছিল যে এমনিতেই আমি ঢুকে যাব। আমি তো গোল্ড মেডেলিস্ট হয়ে একটু পপুলার হয়েছি, আমি নিজের ব্যাপারে বললেই আমাকে চান্স দিয়ে দেবে। আচ্ছা। তখনই মানে ইন্ডাস্ট্রিতে আসা এতটাও
কঠিন সহজ হবে, ছিল না, হ্যাঁ। মানে এতটা কঠিন হবে আমি জানতাম না। তারপরে আমার মানে পরিচিত হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর, তিনি রাঘব লরেন্সকে চিফ অ্যাসিস্ট করেন এখনো। আচ্ছা, কলকাতার মানুষ নয় তিনি, না। বাইরের? আচ্ছা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আচ্ছা। আমি সাউথ ইন্ডিয়ান ক্রান্তি প্রসাদ, তো উনি রাঘব লরেন্সের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। রাঘব লরেন্সকে আপনারা চেনেন, কাঞ্চনা হুম, মুভি, হুম, বিভিন্ন অনেকগুলো হ্যাঁ। ওনার মুভিতে অ্যাক্ট বা ডিরেক্ট করা হুম। আছে। তো উনি ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট, তো ওনার সাথে আমার সোশ্যাল মিডিয়ায় কথা হয়। হুম, এবার উনি আমাকে ডাকেন ব্যাঙ্গালোরে। হুম। ব্যাঙ্গালোরে ডাকার পর উনি আমাকে বলেন যে অমর তুমি তোমার বলো পুরো বায়োডেটা। আমি সব জানি। বললেন তুমি অ্যাজ এ ডান্সার অনেক অ্যাচিভমেন্ট করেছো, কোরিওগ্রাফিতে নামা একটা আলাদা সাবজেক্ট, হুম। তো ইন্ডাস্ট্রিতে একটা স্টেজ কোরিওগ্রাফি আলাদা ব্যাপার, কিন্তু প্রফেশনাল ফিল্ড আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু হুম। তুমি ফ্লোরে কাজ করার কোরিওগ্রাফি তো একটা আলাদা হুম। ব্যাপার। ফ্লোরে কাজ করা কোরিওগ্রাফি মানে হচ্ছে টেক শিখতে হয়, তোমাকে ক্যামেরা পুরো টেকনিক্যাল নলেজটা নিতে হবে ফ্লোরের, হ্যাঁ, এবং ক্যামেরা থেকে শুরু করে সবকিছু, সব পোস্ট প্রোডাকশন পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের নলেজ তোমাকে থাকতে হবে। দেন অনলি তুমি ইন্ডাস্ট্রিতে কিন্তু অ্যাজ আ সাকসেসফুল কোরিওগ্রাফার হিসাবে থাকতে পারবে, না হলে তুমি টিকতে পারবে না। বাহ, সঠিক সময় সঠিক উপদেশ পেয়েছিলেন। একদম আমাকে না? দিয়েছেন। হ্যাঁ। তো উনি তারপর আমাকে নিজের সাথে অ্যাজ অ্যান অবজারভার কাজ শিখিয়েছেন। সাউথ ইন্ডিয়ান ওরা নিজের একটা ছবি উনি করছিলেন, মুত্তু কুমার নামের। তো কানাডা ছবি একটা ছিল, যেটা আমরা বিশাখাপট্টনামে শুট ওটা করছিলাম। ওটা ওটা কোথায় ট্রেনিং নিয়েছো তুমি? মানে ট্রেনিং মানে তুমি প্রফেশনাল ফিল্ডে থাকতে হ্যাঁ, থাকতে ট্রেনিং নিয়েছো? একদম ওই। তার জন্য তোমাকে পে করতে না হয়েছে? না না, উনি আমাকে আচ্ছা। বললেন তুমি আমার সাথে থেকো অ্যাজ অ্যান অবজারভার, ফ্লোরে কি কি হচ্ছে সবগুলো হ্যাঁ, জাস্ট হ্যাঁ। অবজার্ভ করো। আর আমি না নিজের সাথে একটা ডায়েরি রেখেছিলাম, যে প্রত্যেকটা লেন্সের নাম লিখবো, এবং এই লেন্সে কি কি শট গুলো নেওয়া যায় সব লিখবো, এই শটকে কি নাম বলা যায় এইগুলো সেটা সব আমি লিখবো, সেটে হ্যাঁ। ডায়েরি নিয়ে নোট করতাম। ও হ্যাঁ, যে এটার পর এবার এই লেন্স ঢোকানো হচ্ছে, 50 মানে হচ্ছে পোর্ট্রেট লেন্স, 85 হচ্ছে ও, ক্লোজ লেন্স, ও, আমার 16 হচ্ছে ও। এক্সট্রিম ওয়াইড লেন্স, 25 হচ্ছে তার কি থেকে একটু কম। প্যাশনেট মানুষ। এমন আমি সব নোট করতে যাচ্ছি, উনি দেখতেও পাচ্ছেন না যে আমি নোট করছি। হুম, হুম, আবার ফ্রেম রেটের ব্যাপারে জানলাম, যে আমার হাই স্পিড শট কবে থেকে শুরু, একটু ফাস্ট মোশনের শট গুলো কখন থেকে, আবার তার মধ্যে কি কি ট্রিটমেন্টস গুলো আমি একটু ক্রিয়েটিভলি করতে পারি, সব আমি নোট করছি। মানে তোমার ইনস্টিটিউশন তোমাকে এই টেকনিক্যাল টাচমেন্টটা দেয়নি, এটা একদম। দিয়েছে একমাত্র তোমার নিজের প্যাশন, তাই তো? বলতে- বাহ বাহ। তো সেটা আমি কন্টিনিউ ডায়েরিতে নোট করি আমার ডিরেক্টরের কাছ থেকে, হুম, এবং উনিও আমাকে সাপোর্ট করেন। হুম। মাঝে মাঝে উনিও আমাকে কিন্তু টেকের মাঝে মাঝেই কিন্তু বলতে ডেকে ডাকতেন। জমর তুমি বুঝতে পারছো এটা ফ্রেম রেটটা দেখছো, এফপিএস কত আছে? হুম, তো আমি বলতাম যে হ্যাঁ আমি এটা 48 এফপিএস দেখছি। হ্যাঁ। তো উনি বলছেন এটা কি শট চলছে বলো তো? আমি বললাম আমি জানি না স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি বলতেন এটা হাই স্পিড শট 48 এফপিএস ও, যেটা চলছে। তো আমি বললাম আচ্ছা, তারপর আবার ফ্রেম রেট চেঞ্জ হয় 72 তে যায়। হ্যাঁ। উনি বললেন এটা থেকেও বেশি এফপিএস এ যাবে, মানে এটা আরো হাই স্পিড হবে, 96 এ গেলে আরো হাই স্পিড হবে। হ্যাঁ। আমি সব নোট করি। তো এই নোট করতে করতে 1 মাস মানে টানা আমি 6 মাস ওনার কাছে অ্যাজ এন অবজারভার কাজ করি। আমিও কোনো টাকা চাইনি, উনিও আমার থেকে কোনো মানে টাকা এটা পয়সা। এটা এটা একদম লাক কানেকশন, ঈশ্বরের আশীর্বাদ। চোখ বন্ধ করে তুমি জেনে রাখো, এটা একদম মানে ভগবান না চাইলে এটা হতো না। একদমই হতো না। তো সেখান থেকে 6 মাস পর যখন আমি কনফিডেন্ট হয়ে যাই যে আই থিঙ্ক অ্যাজ আ কোরিওগ্রাফার আমি ডেবিউ করতে পারি, হুম। তখন কোথায় অ্যাপ্রোচ করলে প্রথম অ্যাপ্রোচটা ওনাকেই করলাম। আচ্ছা আচ্ছা। তো উনি আমাকে বলেন যে অমর দেখো তুমি সবে শিখলে, হুম। কিন্তু সাউথে অ্যাজ আ কোরিওগ্রাফার কাজ করা তো অত সহজ নয়। তুমি একটা কাজ করো, তোমাদের বাংলা ইন্ডাস্ট্রি রিজিওনাল যে ইনস্টিটিউট আছে, মানে তোমাদের যে নিজের ইন্ডাস্ট্রি, ওটা যেহেতু একটু সাউথ থেকে কমই কাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আগে সত্যি কাজে কথা। শুরু করো। এখানে শর্ট করে শুরু করলে না তুমি টিকতে পারবে না। হুম, এখানে অলরেডি অনেক বড় বড় সবাই রয়েছে, হুম। তার মধ্যে থেকে তুমি এখনই ঢুকলে সবাই তোমাকে হুম, বের করে দেবে। হুম। তুমি তোমার ইন্ডাস্ট্রি থেকে শুরু করো, ওখানেও অতটাও কম্পিটিশন নেই। এখানকারের মতো হ্যাঁ নেই। হ্যাঁ। তুমি এতটা এখন হয়ে গেছো হুম। যে ওখানে গেলেও তুমি যারা এখন রানিং কাজ করছে তার থেকে ভালোই কাজ করবে। মানে উনি সেই জায়গাটা আমাকে আচ্ছা, এই সার্টিফিকেটটা তোমাকে দিয়ে উনি দিয়েছিলেন। দিয়েছিলেন? আচ্ছা, বাহ। ওয়ার্ড অফ মাউথের সার্টিফিকেট ছিল, ও, যে তুমি এখন বাংলায় গেলে যারা রানিং কাজ করছে তার থেকে বেটারই করবে, হ্যাঁ। এতটা আমি তোমাকে তুমি ট্রেনিং দিয়ে দিয়েছি। দিয়ে হ্যাঁ দিয়েছি। তো আমি তখন জাস্ট প্রথম একটা সরস্বতী বন্দনার একটা মিউজিক ভিডিও পাই, হুম, ওটা একদম ফ্রিতে, পুরো মানে ডিরেক্টর আমাকে শিবা প্রসাদ চক্রবর্তী বলে একজন, খোকন চক্রবর্তী, হুম। উনি দেন। একটাও টাকা পাইনি, মানে আমি চাইও নি। উনি হুম, বললেন যে হুম। আমি তোমার ডেবিউ, আমি তোমায় দিতে পারবো না। তো আমি এবার ডান্সার খোঁজ করে, মানে আমার কোনো টিম নেই, হুম, আমাকে টিম লাগবে। আমি সবাইকে ফোন করছি কানেকশনে,
এবার সেইভাবে তৈরি করে আমার 30 জনের মেয়ে তৈরি হয়, প্রত্যেকদিন রিহার্সাল করতে করতে ফাইনালি একটা মিউজিক ভিডিও শুট হয়। আচ্ছা আচ্ছা। তো তারপর আবার দেখছি আমাকে কলকাতায় কাজ করতে গেলে এখানে একটা ফেডারেশনের কার্ড লাগে। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। এবার একদমই লাগে। সেই জায়গাটা আমি যখন প্রথম কাজ করার পর আমাকে বিভিন্ন লোকজনের মানে কানেকশন থেকে শুনছি যে আমি কিন্তু যদি একটু ঠিকঠাক কাজ করি, প্রসিডিউরস আছে, একটা প্রফেশনাল কাজগুলো কাজ যদি করো, করি তাহলে আমার রিলিজ কিন্তু সিনেমা থাকে, তাহলে তোমার লাগবে। এবার তারপরে আমি বিভিন্ন কানেকশনে কিন্তু কল করছি যে দাদা আমার স্টুডিও ঘুরতে, হ্যাঁ টেকনিশিয়ানে আমি টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু কার্ড হচ্ছে না, করছে না। আমার এই দিক ওই দিক সবাইকে বলছি আমার কার্ড করে দাও দাদা, আমার গিল্ডের কোরিওগ্রাফার কার্ডের দরকার, নাহলে আমি এখানে কাজ করতে পারবো না। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে তোর কার্ড আছে কিনা, তোর কার্ড আছে, তোরে কি করে অ্যালাউ করবো। তারা ফুল টিম নিয়ে কাজ করছে, আমি কোনোভাবেই পাচ্ছি না। তারপরে আবার এক দুটো কাজ আমি মিউজিক ভিডিও হিসাবে পাই আশা অডিওতে। তারপর ইমন চক্রবর্তীর একটা মিউজিক অ্যালবাম করি, সেটাতে আমার কোনো কার্ডের সমস্যা ছিল না, আমি করে নিয়েছি, সেটাও ভালো রেসপন্স পেয়েছি। তারপরে আর একটা ছবি ছিল, কিন্তু সেখানে আমাকে কার্ড চাইনি, তো কিন্তু সেই ছবিটার মানে রিলিজও হয়নি আদৌ, আমি খবরও পাইনি আমি কাজ করার পর কোনো। তারপরে আবার কোভিড পড়ে যায়, 2020 সালের কথা বলছি, কোভিড পড়ে যায়, 6 মাসের গ্যাপ। সেই 6 মাসের গ্যাপের মধ্যে আমি কন্টিনিউ টানা সবাইকে ফোন করি কন্টিনিউ যে দাদা কোনো কাজ থাকলে আমায় জানিও, আপনার কোনো আপকামিং প্রজেক্টে। সেই 6 মাস আমার এই করতে করতে মানে ফোনে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে মেসেজ করতে করতে যায়। তার মধ্যে আমার কানেকশন বেরিয়ে যায় টুম্পা সোনার, যিনি ডিরেক্টর, বিখ্যাত রাতারাতি মানে পরিচিত, অরিজিৎ সরকার, কনফিউজ পিকচার কে এখন হ্যান্ডেল করছে। আচ্ছা, কি মনে হয় গানটা তোমার জন্য ভীষণ লাক ফ্যাক্টর এনে দিয়েছে, না তোমার নাচটা গানের সঙ্গে জোড়ার পর আরো বেশি মানে মানুষের কাছে জানি না, কিন্তু মানে আই থিঙ্ক ওই মানে জায়গাটা আমার জন্য লাকি ছিল যে আমি ওই কাজে যুক্ত হই। দেখো, নাম, যশ, অর্থ, প্রতিপত্তি, পরিচিতি, মানে নিজেকে প্রমাণ করা, সবটা হয়তো মানে ওই গানের মাধ্যমে তোমার জীবনে এসছে। তো যখন জানতে পারলে যে টুম্পা সোনা এই লেভেলে হিট করে গেছে, মানুষের মুখে সারাক্ষণ টুম্পা সোনা টুম্পা সোনা, তারা একটা গান শুনছে মানে তোমাকে দেখতে পাচ্ছে, আমি বলছি না ভিজুয়ালি দেখছে, কিন্তু তোমার শিল্পকে ওরা দেখছে, তোমার কাজটাকে ওরা দেখছে, কেমন লেগেছে ওই সময়টা, মানে ওই সময় ওই ব্যক্তি কে ছিল? মানে যখন প্রথম দাদার অফিসে যাই, অরিজিৎ দার অফিসে, অরিজিৎ দার অফিসে যাওয়ার পরেই মানে উনি আমাকে গানের স্ক্র্যাচটা শোনান যে অমর এই স্ক্র্যাচটা আছে, এখন ফুল গানটা পাইনি, মিক্স মাস্টারিং আর আমাদের এখনো অ্যারেঞ্জমেন্টস গুলো বাকি, এটা স্ক্র্যাচ আছে, জাস্ট ছোট করে তুমি শুনে নাও। স্ক্র্যাচের মধ্যেই আমি ভাইবটা পেয়ে গেছি। মানে আমি এটা ভাবিনি যে হিট হবে বা কি হবে, না ওটা তো ভালো গান, এইটুকু আমি আমার বেস্টটা দেবো, হ্যাঁ ফিল পেয়েছি। আমি ভাবলাম যে, কিন্তু তাতেও বাজেটের একটু সমস্যা, যে উনি বললেন যে এই কাজে কিন্তু আমাদের খুব বেশি একটা বাজেট নেই, একটা প্রডিউসার যিনি আছেন উনি জাস্ট আমাকে মেকিং এর খরচা দিচ্ছেন, তো সেটার মধ্যে আমি তোমাকে খুব একটা ছোট্ট রেমুনারেশন দিতে পারবো, তুমি যদি করতে চাইলে হ্যাঁ বল। তখন তোমার কাছে কাজটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, কাজও হাতে নেই, আমি ডেবিউ করছি, কাজ একটা ঠিকঠাক পাচ্ছি, রেমুনারেশন কম হলেও করবো, চলে যাবে। এবার সেই ডান্সারদের সাথে আলাপ করে আমি গানের রিহার্সালের জন্য পুরো তৈরি করি। এবার তারপর আমি শুটিং ফ্লোরে যাই, শুটিং ফ্লোরে যেতে গেলে সমস্যা হচ্ছে যে বৃষ্টি প্রচুর হচ্ছে সেদিন, 2 ঘন্টা 2.5 ঘন্টা শুটিং হোল্ড, মানে অর্ধেক কাজ, একটু কাজ এগিয়েছে, জাস্ট বৃষ্টি শুরু, আবার বৃষ্টি থেমেছে, আমরা কাজ শুরু করতে পেরেছি, কিন্তু সকাল থেকে রাতের মধ্যে কাজটা শেষ করেছি ভালো করে, মানে যেই প্ল্যানিংটা রেখে গেছিলাম সেই প্ল্যানিংটার মতোই কাজ হয়েছে। এটা খুব কম হয়, মানে আমরা না আগে থেকে অনেক প্রি প্ল্যানিং করি, প্রি প্রোডাকশনে প্রচুর কাজ করি, কিন্তু ফ্লোরে যাওয়ার পর না অনেক সময় দেখি যে সেই লেভেলের কাজ হচ্ছে না, আলটিমেটলি সেই আউটপুটটা বেরোচ্ছে না। আচ্ছা আচ্ছা। কিন্তু টুম্পা সোনা এমন একটা মানে ফিল দিচ্ছিল যে মানে এক্স্যাক্টলি যেটা ভাবনা তার থেকে অনেকটা বেশি ইম্প্রোভাইজেশন আমরা ফ্লোরে করতে সুপার ডুপার হিট, মানে ফ্লোরে যেটা ভাবনা তার থেকেও বেটার আমরা করতে পারছি। আচ্ছা, আমি অনেকটা ভালো ভাইব পেয়ে গেছিলাম যে এটা তুমি আগে থাকতে বুঝতে পারো না, হ্যাঁ মানে আগে থেকে একটা ভাইব পাই, মানে এখন এমন একটা মানে চলে এসছে ইনস্টিংক্ট যে গান শুনেই ভাবি যে হ্যাঁ এই গানটা হয়তো ক্লিক করতে পারে, আগে থেকে এটা চলে আসে। যখন গানের স্ক্র্যাচ শুনি যে আমি ফিল পেয়ে যাই, আর যেটা ফিল পেয়ে যাই যে চলবে না, সেটা আমি ভাবি ঠিক আছে ছাড়বো না, কাজ করবো,
কিন্তু করতে হবে, যেহেতু কাজ আছে আমি করি। হুম, কিন্তু হ্যাঁ, আমি ভালো ভালো কাজগুলো সিলেক্ট করি, যে যেটা ভাইরাল হতে পারে সেই কাজগুলো আমি ম্যাক্সিমামটা বার করি। মানে অনেক কিছু জানলাম, এবার আরেকটা ছোট্ট জিনিস জানছি তোমার কাছ থেকে। সূর্য, তোমার রিসেন্ট সিনেমা, ঠিক আছে, রিলিজ সিনেমা, তো এই অফারটা কিভাবে এলো? 2 নম্বর কথা হচ্ছে আমার হুক স্টেপটা ভীষণভাবে বিখ্যাত হয়েছে, তো কি করে করালে? অত বয়স্ক বয়স্ক মানুষজন, যদিও খুব ইজি স্টেপ, কিন্তু ভীষণভাবে ইউনিক। তো তুমি এই মানে এই সিনেমাটা করতে গিয়ে অনেক স্টারদের সঙ্গে কাজ করেছো, প্রত্যেকে ফেমাস। তো এই স্টারদের সঙ্গে, ফেমাস মানুষদের সঙ্গে কাজ, যদিও তুমি এখন ফেমাস, তো এনাদের সঙ্গে কাজ করতে গিয়ে বিক্রম দা আছে, তারপরে ধরো দর্শনা বণিক আছেন, মধুমিতা দি আছেন, তো ওদের সাথে কাজ করতে গিয়ে তুমি কি কি প্রবলেম ফেস করেছো? কি কি প্রবলেম, মানে কি কি সুবিধা আর কি কি অসুবিধা আমাকে একটু জানাও, আর কি করে অফারটা পেলে? এটাতে আবার শুরু আমি স্পিরিচুয়ালিজম থেকেই শুরু করতে চাই। বাহ বাহ। কারণ লাস্ট ইয়ার আমি উজ্জয়ন গিয়েছিলাম, মহাকালেশ্বর। তাই গেছিলে? আমার না ভীষণ যাওয়ার ইচ্ছে, মানে আমরা আলোচনাই করেছিলাম যে আমরা যাবো। কেমন ফিলিংস হয়েছে ওখানে গিয়ে সবার আগে ওখানে বলো। যাওয়ার পর রাত্রিবেলা একটা ভস্ম আরতি হয়। হ্যাঁ, ওটা দেখতেই যাওয়া। হ্যাঁ, ওটা দেখি মেয়েদের অ্যালাউ করে না, পর্দা প্রথার মাধ্যমে দেখতে হয়, ছেলেদেরকে ডাইরেক্ট অ্যালাউ করে। মেয়েদেরকে অনেকটা পর্দা মানে একটা ঘুমটা বা ওড়না দিয়ে দেখতে হয়। হ্যাঁ, কিন্তু আমরা নরমালি ওটা, হ্যাঁ হ্যাঁ, ছেলের তো নরমাল ওটার জন্যই আমরা যাওয়া, আমাদের যাওয়াটা ছিল আমাদের ফ্যামিলি। হ্যাঁ, ওখান থেকে আসার পরে কিন্তু যেই দিন আমি কলকাতায় ল্যান্ড করেছি, হ্যাঁ, সেই দিন বিকালবেলা আমাকে ডিরেক্টরের মেসেজ আসে, আচ্ছা, যে কালকের দিনে, আমি জানি না কি সিনেমা কি না, হ্যাঁ, কালকের দিন অফিসে আসো, গুগল ম্যাপের আমাকে লোকেশন পাঠান উনি, হুম, আর আমাকে বলেছেন যে কালকে এই টাইমে আমার অফিসে চলে আসো। এই গুগল ম্যাপে আমাকে জাস্ট লোকেশনটা উনি পাঠিয়ে দিয়েছেন, শিলাদিত্য মৌলিক ডিরেক্টর। তো সেই দিনই পরিচিত ছিল ওনার সঙ্গে তোমার আগে থাকতে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মেসেজ, কানেকশন, সবাইকে ধরে ধরে মেসেজ করো না, সবাইকে ধরে ধরে কানেকশন করার চেষ্টা করো, আর তুমি ভীষণ ডাউন টু আর্থ, আমি এটা লক্ষ্য করেছি। আচ্ছা আচ্ছা, তারপরে শুনি। শিলাদিত্য দার সাথে ওই যে মেসেজটা আমি পেলাম, আমি মাকে বলছি যে মা আজকেই ল্যান্ড করেছি আমরা মহাকালেশ্বর থেকে, দেখো দাদার মেসেজ এসছে। কারণ এর আগেও দাদার প্রচুর কাজগুলো আমি দেখেছি, হৃৎপিণ্ড, সোয়েটার ওনার করা, আরো অনেকগুলো কাজ, ওনার খুব ভালো ভালো কাজ বেরিয়েছে, যেটা মানুষ প্রশংসা দিয়েছে। মানে সোয়েটার, একদম সোয়েটার তো ভীষণ ভাবে হিট, মিউজিক্যালিও হিট। মিউজিক্যাল হিট। তো আমার না খুব ইচ্ছে, আমি ওনাকে তার আগে, অনেক আগে থেকেই মেসেজ করতাম, কিন্তু উনি আমায় বলতেন যে এখন এই কাজগুলোতে সুযোগ নেই কোরিওগ্রাফির, কিন্তু হলে আমি বলবো। এবার সেই দিন যে মেসেজ পেয়েছি, আমি কিন্তু ভাইব পেয়েছি কিছু একটা ভালো পাবো। এবার পরের দিন অফিসে গিয়ে দেখছি যে উনি আমাকে যখন অফিসে ডেকেছেন, সেখানেও আমার একটা আরো পরিচিত বেরিয়েছে, একজন প্রডিউসার ছিলেন, তিনি মানে দুজনের মধ্যে আলাপ একটা হয়েছে যে অমরকে এখানে রাখবো। আচ্ছা, ওনার নাম হচ্ছে শুভেন্দা। তো আমি ওনার এর আগের আর একটা ছবি করেছিলাম, যেহেতু অরণ্যের দিন রাত্রি। আচ্ছা, বিখ্যাত সিনেমা। তো না, এখনো রিলিজ হয়নি, কিন্তু মেকিং হয়ে গেছে আমাদের, যেটা ডিরেক্টর হচ্ছেন অরুণ রয়। আচ্ছা, এবার অরুণদার সাথে আমার কানেকশনটা হয় 2021-এ। তখন উনি আমাকে কথা দিয়েছিলেন যে আমার যে কোনো প্রথম গান হবে সিনেমাতে, তোমাকে রেখেই কোরিওগ্রাফিটা করবো। আমি বিখ্যাত সিনেমা বললাম এইভাবে, অরণ্যের দিনরাত্রি বলে একটা সিনেমা অলরেডি ছিল, আমি হয়তো তো রিমেক করছে হয়তো, ওই জন্যই বললাম বিখ্যাত সিনেমা। ঠিক আছে, মানে সত্যজিৎ রায়, অরণ্যের দিনরাত্রি। হ্যাঁ, অরণ্যের দিনরাত্রি। তো সেটাতে জিতু কমল, বৃষ্টি, কিঞ্জল নন্দ, তারপর বিমল গিরি, এরা সবাই আছে। তো অরুণদার মাধ্যমে আমি ওই হাউসে ঢুকি, শুভেন্দার হাউসে। তো ওনার ওই কাজটা করার পর আমাকে শুভেন্দা একটু কনফিডেন্স পেয়েছেন যে হয়তো কি পরের কাজে ঢোকানো যেতে পারে। কারণ আমি না প্রচুর পুরো জান লাগিয়ে দিয়েছিলাম অরণ্যের দিন রাত্রিতে। সেই গানটাও এমন ভাবে শুট করা যে সেটা নিয়ে আমি আলাদা করে আবার বলবো, কারণ সেই গানটা নিয়ে মানে এমন এমন জিনিস আছে বলার, তো সেটাও আমি আলাদা করে বলবো পরে। পরিচিত বেরোলো। এবার দেখছি এই হাউসের সাথেই কিন্তু ওই ডিরেক্টরের কাজটা, মানে আমার শিলাদিত্যদার কাজটা হচ্ছে। আচ্ছা, তো এবার দেখছি যে অলরেডি দুজনের মধ্যে আলাপ হয়েছে যে আমি আসছি পরের দিন। তো আমাকে তারপর শুভেন্দাও ফোন করেছেন যে আমি কথা বলেছি শিলাদিত্য মৌলিকের সাথে, তুমি কিন্তু গিয়ে অফিসে দেখা করে নাও। আমিও বললাম যে দাদা হ্যাঁ, আমাকে মাত্র উনি মেসেজ করেছেন, আমি যাবো পরের দিন। এবার আমি ভাবছি যে ঠিক আছে পরের দিন যাই, দেখি কি আছে। তো শিলাদিত্য দা খুব এমন একটা কুল ডিরেক্টর, মানে খুব অ্যামেজনির মতো ওনার পুরো ভাইবটা আছে, প্রচুর মানে
এমন মনেই হচ্ছে না কোনো ডিরেক্টরের সাথে দেখা করতে এসেছি। হাফ প্যান্ট পরে ব্যালকনিতে বসে চা খেতে খেতে ও আচ্ছা। লিরিক্স রাইটারের সাথে গানের ব্যাপারে কথা বলছেন। আমি ঢুকেছি ওনার সাথে বসে, উনি আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়েছেন যে দেখ আমার এই গানটার মধ্যে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাইকে কিন্তু আমার কোরিওগ্রাফি দরকার। তোমার কোরিওগ্রাফিটা এমন হওয়ার দরকার যেটা যেন সবাই করতে পারে আর একসাথে করতে পারে, এমন কম্প্রোমাইজ মনে না হয় যে ঠিক আছে যেইভাবে হোক নাচিয়ে দিয়েছে। আমি কিন্তু প্রপার সিঙ্কে চাইছি কোরিওগ্রাফিটা। উনি এই ব্যাপারটা আমায় বলেন। তখন তোমার ওই হুক স্টেপটা মাথায় এসেছিল, তারপরে আস্তে আস্তে উনি আমায় বলেন যে তুই গানের একটা হুক স্টেপ ভাব যেটা দিয়ে যেন রিল লোকে করতে পারে। ছোট করে একটু দেখাও না, গানটা চলছে না, একটু কলারটা তুলে দেখাও। বেসিক্যালি একদমই তাই, এক সিগনেচার পর প্রচুর রিল হচ্ছে। কেমন লাগছে এত রিল হচ্ছে? প্রচুর, আমায় খুব ভালোবাসা লোকে দিচ্ছে, মানে আমি খুব মানে গ্রেটফুল আছি সবার। আর বলো না একটু আর্টিস্টদের সাথে কাজ করতে কি কি সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে কাটিয়েছো? তারপরে অ্যাকচুয়ালি যখন গানটা আবার পাই, তো গানটা পাওয়ার পর আমি হুক স্টেপটা ভেবে ওনাকে আগে থেকেই দেখিয়ে দিই ওনার অফিসে যে দেখো দাদা এটাই ভেবে এসেছি, এটাই কিন্তু লক হবে। আর এই হুক স্টেপের অ্যাডভান্টেজটা হচ্ছে যেটাতে বসেও লোকে করতে পারবে হুক স্টেপটা, শুয়েও গানে দেখানো হয়েছে অনেক জায়গায়, শুয়ে বসে যে কোনো সময় করা যায়। এই অ্যাডভান্টেজটা মানে আর লিরিক্সের সঙ্গে ভীষণ ভাবে যাচ্ছে। হ্যাঁ তাই না? শিলাদার গান ওটা। হ্যাঁ, শিলাজিৎ দা গিয়েছে, মিউজিক করেছে আমাদের মানে লয়দীপ, যিনি ছবির পুরো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে পুরো মিউজিক্যাল পার্টটাই উনি দেখেছেন, যেটা নিয়ে অনেক প্রশংসা হচ্ছে। তো এবার তারপরে আমরা প্ল্যান করি যে এবার মানে শিলাদিত্য মৌলিক যিনি ডিরেক্টর, উনি আমায় বলেন যে আমরা কিন্তু অরুণাচলে শুট করব, তুমি এই ডেট গুলো ফাঁকা রাখো, এই ডেটে আমরা শুট করব। এবার তারপর আমরা বেরিয়ে যাই। এবার তার আগেই কিন্তু কলকাতায় আমার 2 দিন রিহার্সাল হয়, একদিন বিক্রমদার সাথে, একদিন বাচ্চা থেকে বুড়ো যারা এখান থেকে যাবে তাদের সাথে। কিন্তু যেই 3 জন একটু বয়স্ক লোকজন এসছেন, মানে সিনিয়র আর্টিস্ট উদয় দা, অজয় দা এবং মুকুন্দ দা, এই 3 জন আমাদের খুব ইন্ডাস্ট্রিতে পপুলার একটা কাজ, উনি অনেকগুলো ওনারা কাজগুলো করছেন। তো এবার 3 জন দেখছি যে খুব কিন্তু নাচতে মানে ভালোবাসে। আগে আমি ওদেরকে অবজার্ভ করছি যে সত্যি কি তারা নাচতে ভালোবাসে না এমনি জোর করে মনে হচ্ছে যে নাচবে, কিন্তু দেখছি 3 জনই কিন্তু নাচতে ভালোবাসছে। এবার আমি হুক স্টেপটা যখন শেখাচ্ছি, আস্তে আস্তে করে কাউন্টিং এ করানোর পর গানের মধ্যে দেখছি এবার ভাইবটা পেয়ে গেছেন, এবার ওনারা মজা করছেন, মানে করতে করতে ওনার ভালো লাগছে। সেটাই আমি যখন ভাবলাম এবার যখন এনারা করে নিয়েছেন তার মানে সবাই করতে পারবে, একদমই সবাই মজা করে। নন ডান্সাররা যখন করতে পেরেছেন তাহলে একদম অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আরামসে করে নেবে। এবার পুরো গানটা সেই দিনই আমি কোরিওগ্রাফিটা পুরো শেষ রেডি করে নিই। পরের দিন আবার বিক্রম দার সাথে সোলো, ওনার সাথে রিহার্সাল। তো বিক্রম দার সাথে আমার যা যা করার সেই দিন আমার তৈরি। আবার তারপর অরুণাচলে গিয়ে আবার দেখি যে আমার ওখানকার লোকাল ক্রাউড এই আমার পুরো পারফর্ম করবে বিক্রম দার সাথে এবং এই 3 জন বয়স্ক মানুষের সাথে। তো ওখানে লোকাল ক্রাউডের সাথে একটা বড় হল ওখানে বুক করা ছিল, যাতে এত লোকাল ক্রাউড একসাথে রিহার্সাল করতে পারে। ওখানে দেখি না প্রচুর লোকাল ক্রাউডের মধ্যে কিছু লোকজন ছিল যারা ইন্টারেস্টেড ছিল না, মানে ভয় পাচ্ছে ক্যামেরা কি ক্যামেরা কিভাবে। কিন্তু আমি সবাইকে কনফিডেন্স দিচ্ছি অ্যাটলিস্ট একবার আজকে আমরা রিহার্সালটা করি, তারপরে আপনারা যেটা এবার তারপরে আমি লাইনে তাদেরকে দাঁড় করিয়ে রিহার্সালটা শুরু করি। যেই হুক স্টেপটা আমি শুরু করেছি, প্রায় 2-3 বার দেখার পর যারা ইন্টারেস্টেড ছিলেন না সাইডে দাঁড়িয়ে ছিলেন, তারা বলছেন আচ্ছা আমিও করতে পারি, সবাই জয়েন করে গেছে। হ্যাঁ প্রচুর ক্রাউড, আমি সেটাই বলছি ম্যানেজ করলে কি করে সবাইকে, মানে ক্যামেরা দেখা, ফ্রেম দেখা, মানে এতগুলো আর্টিস্টকে একসঙ্গে তাল মিলিয়ে মানে সিঙ্ক যাতে হয় সেটা মাথায় রাখা, গানের তাল রিদম সবটাকে একসঙ্গে কন্টিনিউ করে, মানে কাজটা ভীষৎ ভালো হয়েছে। মানে আমি তো দেখেছি বেশ একবার না কয়েকবার দেখেছি, আমার মনে হয় আমি ওই স্টেপটা করতে পারবো একদম। আপনিও সবাই করতে পারবে, আপনি বসে এটা করতে আরামসে। তো এবার আমি একটা অন্য ধরনের কথা বলি, তোমাকে জিজ্ঞাসা করি, তোমার কি মনে হয় সূর্য করার পর তোমার কাছে আরো যারা মানে যেসব সিনেমার অফার গুলো আসবে তার জন্য মানে সেই সিনেমাগুলোর জন্য তুমি নতুন নতুন হুক স্টেপ আরো নিয়ে আসবে, আমরা পাবো তোমাকে সেভাবে? একদম। আমার এমনিতেও এখনো মানে যতগুলো সিনেমা পেন্ডিং আছে, মানে আমার 6 থেকে 7 খানা তাই বাবারে পেন্ডিং আছে, সেটাও পরপর প্রত্যেকটা কিন্তু কন্টেন্ট আলাদা একটা
জায়গায়, আর প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু বিভিন্ন বিভিন্ন সব হুক স্টেপ গুলো আছে। হুম আমি এমনিতেও লোকে মানে আমাকে জানে যে আমি একটা ক্রিয়েটিভ পার্সন হিসাবেই লোকে ভাবে হুম যে আমি যাই করব খুব ক্রিয়েটিভ করব। আমি এমনিতেও মানে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে কাজে যে আমি ক্রিয়েটিভিটি নিয়ে মেইনটেইন করে চলো, ক্রিয়েটিভিটিটা পছন্দ নতুন করো, কিছু ইনোভেটিভ ক্রিয়েটিভ কিন্তু অতটা ইজি, আবার ইজিও। ইজি ক্রিয়েটিভ না, অনেক সময় ইজি করি না যখন দেখি যে ভালো পারফর্মার আছে, যে নাচতে চায়, যে একটু চায় যে হ্যাঁ আরো একটু অনেক কিছু হয়, তখন অনেক মানে খেলা করার একটা জায়গা পাও, যে হ্যাঁ ঠিক আছে এই আর্টিস্ট তো অনেকটা ইয়ে করতে চায়, তো এরকে দিয়ে অনেক কিছু করাতে পারি, অনেক এলিমেন্টস অ্যাড করাতে পারি, তখন মাথাটা অনেক বেশি আরো কাজ করতে শুরু। আচ্ছা, একটা মানে যখন হুক স্টেপ তৈরি করো বা হুক স্টেপ ছাড়াও যখন তুমি কোনো ডান্সের ডিজাইন করো, তখন মানে কি কি বিষয়গুলো তোমার মাথায় থাকে? মানে জানতে চাও যে নায়ক নায়িকা কে আছে, তাদের কথা ভেবে সেভাবে প্ল্যান করো, না শুধু গানের লিরিক্সটাই তোমার জন্য যথেষ্ট, যে গানের লিরিক্স মিউজিক এটাই ভাবে হয়েছে, তো আমি সেভাবে এদের জন্য পারফর্ম তৈরি করব? তো কোনটা তোমার মাথায় কাজ করে একটা গানের কোরিওগ্রাফ রেডি করার জন্য? মানে ডিজাইন যখন করো কি ভেবে করো? আমি দুটোই ভেবে করি, মানে আগে থেকে গানটাও প্ল্যান করি যে এই গানের তো করতেই হবে, মানে জিনিসগুলো করতে পারবো। প্রপসও তুমি ভাবো যে কি কি প্রপস এলিমেন্টস আমরা রাখতে পারি? গুলো আমি আগে থেকে ভেবে একটা, যখন শর্ট ডিভিশন করি আমি আগে থেকে একটা প্রত্যেকটা গানে আমার একটা ইয়ে আছে, মানে যিনি গুরু ছিলেন আমার ক্রান্তি প্রসাদ, উনি আমায় শিখিয়েছিলেন যে প্রত্যেকটা গানের আগে তুমি যদি শর্ট ডিভিশন করো তুমি পুরো ক্লিয়ার থাকবে যে তুমি কি চাইবে। আচ্ছা, সেটা এখনকার দিনে কেউ কোরিওগ্রাফার করে না, মানে আমি জানি না যে কি করে, হয়তো অনেকেই করে, কিন্তু মানে উনি আমাকে বলেছিলেন যে কারোর হাতে কিন্তু শর্ট ডিভিশন থাকে। তোমার হাত ধরে তাহলে আমরা অনেক কিছু পেতে চলেছি, সরি গলাটা ধরে এলো, মানে অনেক কিছু পেতে চলেছি আমরা। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমার পুরো মানে লেভেলটা যেন বাড়ে, আপগ্রেড হয়, হ্যাঁ আপগ্রেড আমি করতে থাকি কন্টিনিউ, যাতে মানুষ বলতে থাকে যে হ্যাঁ বাংলায় নতুন কিছু পাচ্ছি, মানে এমন কিছু একটা, এটা লেভেলের কাজ, এই লেভেলটা যেন। হিপ হপে তোমার স্পেশালাইজেশন, ঠিক আছে, তো যদি তোমাকে কোনো রবীন্দ্রসঙ্গীত ফেলে দেওয়া হয়, তুমি এখন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হিপ হপ ম্যাচ করে যেগুলো হচ্ছে কন্টেম্পোরারি ফিউশন, এই কাজগুলো করতে ভালো লাগে? আমি এমনি তো পুজোর গানগুলো যখন করি তো আমাকে ফোক সং গুলো করতে, পুজোর গান একটু সেমি ক্লাসিক্যাল সংস গুলো হয়, তো আমি তো প্রচুর মানে বিভিন্ন ধরনের গানগুলো করি। শুধু হিপ হপ মানে যেহেতু এক্সপার্ট আমি, বাট মেইনলি আমার কিন্তু ক্লাসিক্যালেরও টিম আছে আমার, মানে ফোকেও আমি অনেকটা মানে ট্রেনিং নিয়েছি, মানে আমি সব ধরনেরই গান করি, কিন্তু আমার স্পেশালাইজেশন হচ্ছে আমার মেইনলি হিপ হপে। তোমার সাথে কথা বলতে বলতে মনে পড়লো একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমার, ঠিক আছে, তো এখন না অনেকেই বাংলা সিনেমাকে পছন্দ করছে না, মানে একটা কথা কোট আনকোট খুব উঠে এসেছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। কিছু, আমি বলছি না সবার কথা বলছি না, কিছু কিছু অডিয়েন্স বাংলা সিনেমা নিতে চাইছে না, অনেক কারণ তারা দেখাচ্ছে। তো আমি তোমার কাছে প্রশ্ন রাখছি, অ্যাজ এ কোরিওগ্রাফার তোমার কি মনে হয় কেন লোকে বাংলা সিনেমার দেখতে একটু অপছন্দ বোধ করছে বা বাংলা সিনেমা হল পাচ্ছে না? যে সমস্যাগুলো মেন, কোথায় অভাবটা? তুমি তো এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছো, তুমি তোমার পয়েন্ট অফ ভিউটা আমাদের সাথে শেয়ার করো। আমাদের অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করছি, মানে এখন পর এতগুলো কাজ করার পর যেটা আমি ফিল করি, বাজেট তো একটা ইস্যু আছেই, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কমেও ভালো কাজ হয় যদি ভালো টিম হয়। এবার কি হয় অনেক সময় যে যারা সত্যি ভালো কাজ করতে চায় তাদেরকে জায়গা দেওয়া হয় না, আর যারা সত্যি অতটা ভালো কাজ করে না তারা কিন্তু কাজ কোথাও না কোথাও পেয়ে বেরিয়ে যাচ্ছে, মানে তাদের সেই জায়গাটা খেয়ে নিচ্ছে যারা সত্যি কাজ ভালো করতে পারে। মানে কিছু ধরো মানুষ আছে যারা কাজ অতটা পারে না বা ঠক, আর মানে হয় না যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর ঠগও আছে, হ্যাঁ ঠক মানে চিটিং টাইপের যারা করে, তাদের সঙ্গে ওই ভালো মানুষগুলোর সাথে পরিচয় হচ্ছে প্রথমত, যেই পরিচয়টা প্রথম হচ্ছে তারা ঠকছে, ভালো মানুষগুলো ঠকছে, তারপরে যখন তারা চলে যাচ্ছে আর অন্য কাউকে বিশ্বাস করতে পারছে না। মানে যিনি এখানকার প্রডিউসার তারা হয়তো ভুলভাল মানুষদের প্রচুর ইনভেস্ট করে দিয়েছে, এবার তাদের সেই বিশ্বাসটা ভালো মানুষের কাছে কমে যাচ্ছে, তাহলে সেই বাজেট ইস্যুটা এখানে, হ্যাঁ মানে প্রথম ভালো মানুষটা সেই মানুষটার কাছে পৌঁছাতে পারছে না, হ্যাঁ এক নম্বর কথা, হ্যাঁ বিশ্বাস কমে যাচ্ছে। এবার বিশ্বাস কমে যাচ্ছে, তারপরে এই আউটপুটস গুলো ভালো হচ্ছে না, তারপর যেইভাবে প্রডিউসার জোগাড় করে একটা ছবি হচ্ছে তার মধ্যে অনেকগুলো ল্যাকিংস চলে আসছে। তো আমি মনে করি যদি প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমরা যত ডিপার্টমেন্ট ফিল্মের জন্য একটা কাজ করি, যেহেতু আমি অ্যাজ এন HOD ডান্স ডিপার্টমেন্টের HOD কোরিওগ্রাফার ডান্স ডিরেক্টর,
তো আমি যদি নিজের বেস্ট দেওয়ার পুরো প্ল্যান করি, সেই রকম আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে যত আমাদের ডিপার্টমেন্ট আছে, অ্যাসোসিয়েট ডিরেক্টর, অ্যাসোসিয়েট মানে মিউজিক ডিরেক্টর, সবাই সবাই যত মানে আমাদের সাউন্ড প্রোগ্রাম, সবাই যদি নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করে, ওভারঅল আউটপুট কিন্তু বেশ দারুণ আসে। সেটা আমি সূর্যর মাধ্যমে ফিল করতে পেরেছি। বাহ, বলতে পারো সূর্য সেরকম টিম তুমি পেয়েছো? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখেছি নিজের বেস্ট দিতে, মানে এমন যে একটাও ডিপার্টমেন্ট বলতে পারি না যে এই জায়গাটা একটু লুজ আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের বেস্ট। সূর্য দেখার ভীষণ ইচ্ছা রইলো, নন্দনে যাবো, নন্দনে চলছে শুনলাম, অবশ্যই যাবো, দেখবো, তোমাকে ফিডব্যাকও দেবো, ঠিক আছে? আর একটা ছোট্ট প্রশ্ন মাথাতে এই মুহূর্তে এলো, সেটা হচ্ছে দেখো এখন তো শুধুমাত্র কেউ গান শোনে না, দেখেও, গানটা এখন একটা দেখার জিনিসও। তো তুমি এমন কাজের সাথে কাজ করতে চাও, দেখো কাজ আমরা পেলেই করব, ভালো কাজ খারাপ কাজ বলে কোনো কাজ হয় না, নিজের বেস্টটা দিলেই কাজটাকে তুমি তোমার জায়গায় দাঁড় করাতে পারো। তো তবু হান থাকে না বলিউড টলিউডে এই মানুষগুলোর সাথে আমি কাজ করতে চাই, এবং চাই এরা আমার হুক স্টেপে নাচুক, বা হুক স্টেপ না হলেও আমি এদেরকে একটা গানকে ডিজাইন করবো, এদের মাধ্যমে কোরিওগ্রাফ করবো। তো কি আছে টলিউড আর বলিউডে, কাকে তুমি মনে করো যে নিজের ইশারায় নাচাবে? আমি অ্যাকচুয়ালি মানে কোরিওগ্রাফ সত্যি কথা বলতে গেলে ছোটবেলা থেকে, মানে আমাদের টলিউডে অ্যাকচুয়ালি নাচ আমি কোরিওগ্রাফ সবার সাথে সঙ্গে কাজ করতে চাইছি। অঙ্কুশ দা থেকে শুরু করে সবার সাথে আমি কাজ করার খুবই ইচ্ছে। অঙ্কুশ দা এমনিতেও খুবই ভালো নাচে, আরো অনেকেই খুবই ভালো, ওম শানি থেকে শুরু করে আরো মানে বিভিন্ন সব অ্যাক্টরসরা আছে যেখানে এখানে ভালোই পারফর্ম করে। কিন্তু আমার ছোটবেলা থেকে টলিউডে ইচ্ছে আছে দেবদাকে নাচানোর। বাহ, দেবদা যদি ইন্টারভিউটা শুনে, আশা করি তো দেবদাকে কোরিওগ্রাফ করা আর আমার ছোটবেলা থেকে ইচ্ছে। আমার কথাটা শেষ করে নিন। দেবদা যদি কখনো ইন্টারভিউটা শুনে, আশা করি উনি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ কোনো মানুষ কোনো মানুষকে চাইছে, ভালোবাসা দিয়ে চাইছে, আর সে অন্য মানুষটা দূরে থাকবে, এটা হতে পারে না, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, তারপরে তো কারণ আমি ছোটবেলা থেকে যখন ওনার চ্যালেঞ্জের গান ভুজঙ্গ বেরিয়েছিল, মন মানে না, তখনই ওনাকে দেখি মনে হচ্ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিতে সত্যি কোনো ডান্সিং স্টার, মানে এমন একটা কমার্শিয়াল ডান্সিং স্টার, মানে আমি ওনাকেই প্রথম নিজের চোখে দেখতে পেলাম। আর দেবদা বলো বা অঙ্কুশ দা বলো, ওনাদের দুজনের নাম যদি করি, আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ওনারা দুজনে কিন্তু নাচের একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ যাওয়ার যে ট্রানজিশনটা খুব স্মুথলি নেয়। মানে হ্যাঁ, মানে বোঝা যায় না যে এখানে কোনো জ্যাক লাগছে, এটা আমার মানে পার্সোনালি দেখা। তো আমি খুবই ইচ্ছে যে আমার এর পরবর্তীকালে আমি হয়তো দেবদার সাথে কাজ করার সুযোগ পাই। আর বলিউডে যদি বলতে চাও তাহলে আমার 3 জনকে কোরিওগ্রাফ করা, অ্যাকচুয়ালি সবার সাথেই কাজ করার খুব ইচ্ছে, কিন্তু বিং আ কোরিওগ্রাফার আমার খুবই ইচ্ছে যে আমার ঋতিক রোশন, টাইগার শ্রফ আর শাহিদ কাপুর, এই 3 জনকে কোরিওগ্রাফ করার। কি নামগুলো নিলে, মানে তিনটে নামই দুর্ধর্ষ, মানে তারা সত্যি সত্যি নাচের রাজা না অ্যাকচুয়ালি, তাই মানে আমাদের না অনেক অ্যাডভান্টেজ থাকে, যেই অ্যাক্টররা যদি ভালো নাচে তাকে দিয়ে নাচ করানোটা অনেকটা আরো বেটার আউটপুট আমরা ডিজাইন করতে পারি। আমরা আগে থেকে ভেবে নিই যে আচ্ছা এই অ্যাক্টর পাচ্ছি, আচ্ছা তাহলে তো অনেক কিছু মানে কনফিডেন্ট ফিল করবে তাদের সামনে দাঁড়িয়ে, না একটু একটু ভয়ও লাগবে? মানে আমার তো আগে থেকেই প্রি প্ল্যানিং এতটা স্ট্রং থাকবে, আমি শুধু এটাই ভাববো যে ওরা আমার কথা শোনে। অনেকটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, একটু অনেকটা বড় স্টার কোরিওগ্রাফার হিসেবে কাজ করাটা প্রবলেম কি হয়ে যায় যে হয়তো যদি তারা খুবই হাম্বল হিসাবে আমার সাথে বিহেভ করে তাহলে আমি ভীষণ ইজিলি করে নেব। না, আমার যেটা মনে হয় না, আমি এনাদের কাউকেই পার্সোনালি চিনি না, আমার এতটা এখনো পর্যন্ত পরিচিতি লেভেল যায়নি, কিন্তু আমার মনে হয় না প্রত্যেকটা প্রফেশনাল আর্টিস্ট কিন্তু এটা মেনটেন করে, কথা শুনবে, মানে কথা শোনেন, তাই জন্যই তারা বোধহয় আজকে এত বড় স্টার, তাই না? সেটা আমিও শুনেছি। আমি যখন রিসেন্টলি সাউথে 3টে সিনেমা করে অ্যাজ আ কোরিওগ্রাফার, তো সাউথে দেখছি যে মানে প্রত্যেকটা অ্যাক্টর কিন্তু নিজেকে ডেলিভার করছে, মানে আমার থেকে যা চাও করিয়ে না, আমি কিন্তু মানে ওটা না যে না এইরকম করতে হবে, হ্যাঁ সাজেশনস গুলো দিচ্ছে, কিন্তু ফাইনাল ডিসিশন মেকার ডিরেক্টর আর কোরিওগ্রাফার নিচ্ছে। তুমি বাংলায় কাজ করেছো, তুমি বাইরে কাজ করেছো, সাউথে কাজ করেছো, মারাঠি সিনেমা বলেছো, বাংলাদেশে ডেবিউ হয়েছে রিসেন্ট একটা। আচ্ছা, বাংলাদেশেরও কাজ করেছো, তুমি কোত্থেকে মানে তুমি কোন ইন্ডাস্ট্রি থেকে বেশি সম্মান পেয়েছো বলো তো আমাকে একটু? সম্মান আমি আমাদের বাংলা থেকে শুরু হয়, আমার প্রথম এখান থেকে প্রথম আমার সম্মানটা শুরু হয়। না, টুম্পা সোনা হিট করেছে সেখান থেকে তুমি বিখ্যাত হয়েছো, সে প্রশ্নে যাচ্ছি না, তুমি এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, এবং তোমার চোখে কোন ইন্ডাস্ট্রি তোমাকে মানে
প্রফেশনকে, তোমার প্রফেশনকে বেশি সম্মান দিয়েছে, মানে এটা আমার একটা আমি যেটা মনে করি সাউথ ইন্ডিয়াতে মানে অ্যাকচুয়ালি কি মনে করে ওখানে ডিরেক্টর থেকে শুরু করে অ্যাক্টর, যে আমাদের গানের ডান্স ডিরেক্টর এসছে মানে গানের ওভারঅল হি ইজ আ ডিসিশন মেকার। হ্যাঁ, আমরা নিজের চিন্তা ভাবনাটা ওনাকে বলবো, তারপরে কিন্তু উনি যেটা বলবেন সেটা আমরা করবো, এটা ওনারা মেনটেন করে অনেকটা, মানে অনেকটা মানে প্রত্যেকেই ওরা মানে ওই জায়গাটা মানে খুব ভালো ফ্রিডম দেয়, বোঝায় যে হ্যাঁ তুমি এই জায়গাটার কিন্তু ওনার আছো, মানে এই জায়গাটা তুমি ওন করছো, এই ফিলটা ওনারা আমাকে দিয়েছেন। এবং এখানেও পাই আমি অরুণ রায় যিনি ডিরেক্টরের সাথে কাজ করলাম, একটু নাও না প্লিজ, একটু নাও তো অল্প করে একটু নাও। তো উনি আমাকে ইন্ডিপেন্ডেন্সটা দিয়েছেন, টুম্পা সোনার করার সময় আমার অরিজিৎ দার ইন্ডিপেন্ডেন্সটা দিয়েছিলেন, এই সূর্য ছবিতে প্রত্যেক অনেকটা ইন্ডিপেন্ডেন্স দিয়েছেন, অনেকটা বুঝিয়েওছেন যে যেই যেই জায়গাগুলোতে আমার সমস্যা আসবে, যে হয়তো এই জায়গাতে দেখ হয়তো একে হয়তো পছন্দ নাও হতে পারে তুমি যেভাবে অ্যাপ্রোচ করছো আমাকে কাজের মধ্যে, কিন্তু উনি একবারও বলেননি যে এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো। যেই বিহেভিয়ারটা মানে আমি হয়তো অনেক জায়গায় ল্যাক করছিলাম, যে আমি কিভাবে ওনাকে অ্যাপ্রোচ করব যে এই জায়গাটা একটু ঠিক করে নাও, সেই জায়গাটা উনি শিখিয়েছেন শিলাদিত্য দা, যে অমর তুমি না এইভাবে কথা বলো, তাহলে পজিটিভ ভাবে নিয়ে হয়তো তোমার কথা শুনে কাজ করবে। এটা খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের একটাই কথা, সেটা কোন দেশের গালি কোন দেশের ভুল, ঠিক আছে, এবারে তুমি কিভাবে একটা কথা বলবে, কিভাবে অন্যজন সেটাকে নেবে, এই টেকনিকটা যদি একটু গুরুজি থাকেন না, আমার মনে হয় অনেক অনেক ইজি হয়ে যায়। এই জিনিসগুলো না আমি ওনার থেকে অনেকটা কাজের মধ্যে শিখলাম, উনি আমাকে অনেকটা শিখিয়েছেন, প্রতিদিন এক্সপেরিয়েন্স গ্যাদার করছো, প্রতিদিন মানে বিগিনিং থেকে অরুণাচলে যখন থেকে নেমেছি এখানেও, যেমন না তুমি না কিন্তু এদের সাথে কাজ করছো, এইভাবে কিন্তু অ্যাপ্রোচ করলে তুমি দেখবে পজিটিভলি নেবে, আর একটু যদি উল্টো ভাবে একটু টোনটা যদি একটু এদিক ওদিক হয় না, তাহলে দেখবে জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। তুমি কিন্তু একদম এইভাবে অ্যাপ্রোচ করো, দেখো জিনিসটা তোমার পজিটিভের দিক থেকেই আসবে। এখানে অনেকেই আছেন যিনি আমাকে ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্স গুলো দিয়েছেন। হ্যাঁ, ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্স সত্যি কারা দেয়নি, যাদের কাজ সত্যি মানে ওই লেভেলের নেই, মানে তারা ইন্ডাস্ট্রিতে নোনও নয়, যারা সত্যি বড় লেভেলের ডিরেক্টর, মানে আমি ওই কোর লেভেলের কাজগুলো বলছি, তারা সত্যি ইন্ডিপেন্ডেন্সটা দেন। তাই জন্য আমি এখন মনে করছি যে সত্যি তারা এই লেভেলে কেন আছেন, আমাদের এই যে ডিরেক্টররা কেন, তারা সত্যি জানেন যে ওটা তোমার জোন, তোমার কমফর্ট জোন, তোমাকে যদি কমফর্টনেসটা তুলে দেওয়া না হয়, তুমি কখনো নিজেকে উজাড় করতে পারবে না, ক্রিয়েটিভিটি বার করতে, কারণ একজন শিল্পীর হাত পা বেঁধে রাখলে তার কাছ থেকে কি পাবে কেউ, সেই এটাই বোঝা দায়। তোমার চোখে তোমার দেখা আইডিয়াল কোরিওগ্রাফার কে, মানে যাদেরকে তুমি একদম অনুসরণ করে চলো, অনুপ্রেরণা তোমার জীবনে কে, এমন কে বা কারা হতেই পারে? আমি অ্যাকচুয়ালি মানে কোরিওগ্রাফার হিসাবে খুব পছন্দ করি গণেশ হেগড়েকে। আচ্ছা, গণেশ হেগড়ে তিনি বম্বের একজন মানে খুব গুণী একজন কোরিওগ্রাফার, তাকে হয়তো অনেকেই চেনেন না, তিনি ছম্মক চলো গানটা কোরিওগ্রাফ করেছিলেন। এবং আমাদের যখন আইকনিক সং সলমান খানের ও জানে জানা, অ্যালকোহলিয়া গান যেটা বিক্রম বেদাতে ওনার তৈরি, উনি খুব ক্রিয়েটিভ, মানে ওনার চিন্তা ভাবনাটা সব কোরিওগ্রাফার থেকে আলাদা। আচ্ছা, তোমার ছম্মক চলো খুব মানে সুন্দর স্টেপ, কিন্তু ইজি ছম্মক চলো, তাই না? খুব স্টাইলিশ এবং ইউনিক, মানে যেটা আমি ফলো করি, মানে ওনাকে দেখি, ওনার কাজের মধ্যে দেখি, সেটা আমি শিখেছি যেন জিনিসটা কতটা ইউনিক মানুষ করতে পারে। একজনই আছে না আরো কেউ আছে? গণেশ হেগড়ে এন্ড প্রভুদেবা। প্রভুদেবা কেন, যে উনি নিজেও এত ভালো নাচেন, আর আমি নিজে যেহেতু একজন পারফর্মার কোরিওগ্রাফারের সাথে, তো আমি চাই যে উনি যেই বয়সে এখন আছেন, সেই বয়সে যদি আমি পৌঁছে যাই, তাহলেও আমার ডান্সিং লেভেল যেন এতটা থাকে যে আমি যেটা অ্যাক্টরকে দিই সেটা নিজে করে দেখাতে পারি, যে হ্যাঁ এই স্টেপটা যেন। দেখো, তুমি তো মানে আরেকটা ছোট্ট প্রশ্ন, মানে এই প্রশ্ন থেকে বললাম না, আমাদের কোনো স্ক্রিপ্ট নেই, আমরা উঠে আসছি একটা থেকে একটা প্রশ্নে। তোমার কি মনে হয় তুমি ডান্স ডিরেক্টর হিসেবে সারা জীবন, কোরিওগ্রাফার হিসেবে সারা জীবন থাকবে, না ডিরেক্টর হওয়ার ইচ্ছা আছে? যেহেতু টেকনিক্যাল পোর্শনটা এতটা জানা হয়ে গেছে, কি ইচ্ছা আছে আগামী দিনে আমরা ডিরেক্টর হিসেবে পাবো আমার ভুক্তাকে? প্ল্যানিং তো রয়েছে, কিন্তু আমি এখনো সেটার জন্য মানে কিছু প্রিপেয়ার্ড নয়। আমি কিছু মানে সত্যি কথা বলতে গেলে আমি ডান্স ডিরেক্টর ফিল্ডটা অনেকটা এনজয় করছি, এখনো ডান্স ডিরেক্টর হিসাবে আমি মনে করছি সবে যা শুরু করেছি, কারণ এখনো অনেক কিছু করার বাকি আছে, অনেক এক্সপ্লোর করা বাকি ডান্স ডিরেক্টর হিসাবে।
আমি আগে প্রত্যেকটা মানে অনেক আরো এক্সপ্লোর করে দেন আমি হয়তো পরে কিছু প্ল্যান করব। এখন আচ্ছা। আরো অনেকটা এক্সপ্লোর করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, এখন অনেক ছোট Dance বয়স, এর এই বয়সে অনেকটা প্রোগ্রেস দেখে ফেলেছো। আশা করি আরো অনেক অনেক উন্নতি তোমার জন্য অপেক্ষা করছে। এটা আমার ব্লেসিংস কথাটা ভুল বললাম, শুভকামনা রইলো, কারণ ব্লেসিংস একমাত্র ঈশ্বরই দিতে পারেন, আর কেউ না। আচ্ছা, আমরা আমাদের এপিসোডের একদম শেষের দিকে চলে এসেছি। এবার মনে হয় যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি রয়ে গেছে আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে, তুমি তো কোরিওগ্রাফ করছো, মানে রিসেন্ট তোমার সিনেমা বেরিয়েছে, তো তোমার কি মনে হয় একটা সিনেমার গান বা গানের যে নাচ, সেটা একটা সিনেমার বক্স অফিস কালেকশন বাড়িয়ে দিতে পারে, বা সিনেমার ওই হিট ব্যাপারটা এনে দিতে পারে? যেমন মিউজিক্যাল হিট হয়, ডান্স হিট হয়, মানে বক্স অফিস কালেকশন আনতে পারে? একদম, এটা খুবই ভালো প্রশ্ন। মানে আমি হুম। এটা নিয়ে বলতে চাইছি যে অ্যাকচুয়ালি সত্যি প্রমোশনটা অ্যাকচুয়ালি হয় সেটা হুম। কিন্তু আমাদের গান দিয়েই হয়। গান দিয়ে হয়। অনেক সময় Trailer। যখন রোমান্টিক সংস গুলো অনেক সময় হয় যে ঠিক আছে, এখনকার দিনে তো লোকে গান দেখে, হুম খুব কম শোনে। হুম অনেকেই ইউটিউব খুলে গানটা দেখে, এখন দেখে। শোনে কম। হুম তো আমাদের ভিজুয়াল অডিয়েন্স খুব অনেকটা বেশি আছে, যে ভিজুয়াল স্ক্রিনতে যারা গানটা দেখছে। তো আমি মনে করি যে ডান্স নাম্বারস গুলো, হুম যে হুক স্টেপ গুলো ভাইরাল হুম হচ্ছে, এটা এখন না, আগে থেকেও এটা চলতো, এখন এটা আরো বেশি বেড়েছে, সেটা রিলের আরো মাধ্যমে। ভালো হয়েছে। হুম আই থিঙ্ক এই নাচের গানগুলো যতটা হবে সেটা ছবিটাকে অনেকটা হেল্প করবে। এই যে হুম রিসেন্ট একটা তবা তবা বলে ভিকি হুম কৌশলের গানটা হুম ভাইরাল হলো, লোকে কিন্তু জানতো না ব্যাড নিউজ বলে কোনো ছবি আসছে। একদমই এই তাই। গানটার মাধ্যমে লোকে জানতে পেরেছে ব্যাড নিউজ নামের একটা ছবি আসছে হলে, হুম অলরেডি রানিং চলছে। তো এই গানটা কিন্তু অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। এর আগেও যতগুলো গান আপনি দেখবেন নাচের গান, ঋত্বিক থেকে শুরু করে বিভিন্ন আরো অনেক হুম হুম 90s হুম থেকে তার চলছে বম্বে। হুম গানটাকে তারা অনেক প্রায়োরিটি দেয়। তারা হুম ভাবে যে হ্যাঁ, আমাদের কিন্তু গান আর নাচ যদি ভালো থাকে হুম লোকে কিন্তু নাচবে। হুম আমাদের এখানে কি বলা হয় যে মানে আমরা ভাবি যে মানে নাচ না হলেও এমনি গান করলে হুম লোকে হয়তো গান থেকে অডিয়েন্স চলে আসবে না, হুম নাচের গান করতে হবে। কেন বলছি, বিং আ কোরিওগ্রাফার, আমি নাচের ওই সাপোর্টটা নিচ্ছি না যে নাচের গানই শুধু হোক, হুম কিন্তু নাচের গান লোকে এনজয় করে, হ্যাঁ হ্যাঁ নিজে ফ্যামিলির সাথে এনজয় করে, পার্টি ফাংশনস এনজয় করে, হুম বিভিন্ন ইভেন্টস এ এনজয় করা হয়। হুম এবার ইভেন্টে গিয়ে তো রোমান্টিক ভাবে অ্যাক্টরের মতো না পারফর্ম না করবে না, না নাচবে, হ্যাঁ, নিজের নিশ্চয়ই হাত পা ছুড়ে যেটা পারে সেটা করবে। নাচবে, একদমই তাই। গানের যে হুক স্টেপ সেটা করবে। হ্যাঁ। রোমান্টিক সং গুলোতে ইভেন্টস এ গিয়ে তো কোনোদিন না পারফর্ম না করবে না, না, সোলো পারফরমেন্স হয় না। শুনবে জাস্ট হ্যাঁ। এই শোনার মতো। কিন্তু নাচের গানগুলোতে কি হয়, ভীষণ ছড়িয়ে যায়। তো আই আচ্ছা থিঙ্ক ডান্স নাম্বার শুড বি সেলিব্রেটেড, মানে ডান্স নাম্বার হওয়া উচিত আচ্ছা। যতটা বেশি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমি চাইছি হ্যাঁ। যে যেন ডান্স নাম্বারস গুলোকে প্রায়োরিটি দেওয়া হয়, কারণ এটাই আসল কারণ হবে পরবর্তী এটা দিনে। তো মেসেজ একটা, তাই তো? হ্যাঁ, পরবর্তী দিনে মানে ছবিটাকে অনেকটা হেল্প করবে ডান্স নাম্বার। হুম এভাবেও বাংলা সিনেমা উঠতে পারে, সেটা বলছো? একদম। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন, আহ অনেক কোরিওগ্রাফার হিসাবে অনেকে আসতে চাইছে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেকে শিখছে, অনেকে শেখাচ্ছে, যে যে ফিল্ডে আছে, প্রত্যেকটা ডান্সারের জন্য তোমার একটা কি বার্তা থাকবে, সেটা তুমি ওদেরকে একটা মেসেজ দাও, যাতে ওদেরকে হেল্প করে তোমার মেসেজটা। আর যারা কোরিওগ্রাফি আসতে চাইছে, কোরিওগ্রাফ করতে চাইছে, যে কোনো ইন্ডাস্ট্রিতে হোক, তাদেরকে তুমি কি বলবে? তাদের কি কি শিখে আসা দরকার তাদেরকে, বা কি কি জেনে আসা দরকার, যাতে তাদেরকে স্ট্রাগল একটু কম পেতে হয়? তো তুমি একটু তাদেরকে দুটো চারটে কথা তোমার মতো করে যদি বলে দাও। একদমই। হুম আমি এটাই বলবো যে যারা ডান্সার হিসাবে শুরু করেছে হ্যাঁ বা অলরেডি রানিং পিরিয়ডে আছে, হ্যাঁ তাদেরকে এটাই বলবো যে যেন প্রচুর এক্সপ্লোর করে। হুম একটা জায়গায় নিজেকে বেঁধে রাখলে হুম কোনোদিন এগোতে পারবে না। সব সময় এখনো আমি নিজেকে এক্সপ্লোর করি, এক্সপ্লোর করতে অনেকটা এক্সপিরিয়েন্স বাড়ে, হুম বিভিন্ন কানেকশন বাড়ে। হুম সেই জায়গা থেকে অটোমেটিকলি যদি ট্যালেন্ট থাকে রাস্তাগুলো বেরিয়ে যাবে। হুম এক্সপ্লোর করতে হবে, প্রচুর জায়গায় এক্সপ্লোর করতে হবে। হুম সেটাই কোরিওগ্রাফারের ক্ষেত্রে, প্রচুর নিজেকে এক্সপ্লোর করতে হবে, নতুন নতুন ব্যাপারগুলো শিখতে হবে। কোরিওগ্রাফার হচ্ছে একটা ক্রিয়েটার, হুম মানে জিনিসটা তৈরি করার লোক। হুম যেহেতু কোরিওগ্রাফারের হাতে পুরো গানের দায়িত্ব হ্যাঁ। থাকে, যতটা হোক ক্রিয়েটিভ ভাবতে হবে। অ্যাকচুয়ালি করার আগে ভাবতে হবে। কোরিওগ্রাফার বা ডিরেক্টরের কাজ হচ্ছে ভাবনা, আগে ভাবনা, দেন ভাবনার পর ওটাকে এক্সিকিউট কিভাবে ওই লেভেলে করতে হয় সেটা আবার করার সেই মানে পাওয়ারটা যেন থাকে। তো সেই ব্যাপারটা আমাদের ভাবনাটা হচ্ছে যেন একটু
আলাদা একটু লেভেলের ভাবনা হোক। হুম। আমরা যদি ছোট জিনিসগুলো ভাবি ছোট জিনিস হবে, একটু বড় ভাবলে বড় হবে, একদমই তাই। প্ল্যানিংটা সেভাবে করতে হবে, Planning টা স্কিলসটা নিয়ে আসতে হবে, এটাও তো একটা একদম। ইম্পর্টেন্ট জিনিস। স্কিলস তো মানে মাস্ট, স্কিল ছাড়া তো কিছুই হবে না। একদমই তাই। তো আমি যেরকম ভাবে বলে থাকি যে আমাদের অনুষ্ঠানে আমরা তাদেরকেই আনি যাদের কথা শুনলে ইন্সপিরেশন আসে, ইন্সপায়ার হওয়া যায়। এবং আজকে তাদের জন্য খুব সুবিধা হলো যারা আগামী দিনে কোরিওগ্রাফার হিসেবে নিজেদেরকে দেখতে চাইছে এবং বা ডান্স শিখে আগামী দিনে ডান্সার হিসেবে নিজের পদক্ষেপ ফেলতে চাইছে নিজের ক্যারিয়ারে। তো তাদের জন্য অমরের প্রত্যেকটা বার্তা শুভেচ্ছা বার্তার মতোই তাদের কাছে পৌঁছালো আশা করছি। এবং অমর আমাদের কাছে ভীষণ একজন ডাউন টু আর্থ মানুষ, এবং তার সম্বন্ধে আমাকে না বললেই নয় যে এই আড্ডা সেশনটা একদম পুরো স্ক্রিপ্টের বাইরে ছিল, আমরা কোনো স্ক্রিপ্ট নিয়ে বসিনি, ঠিক আছে? মানে এভাবেই আমাদের জার্নিটা এগোক। এবং অমর যদি আমার সম্ভব হয় আবার অমরকে কোনোদিনও আনবো, যদি কিছু প্রশ্ন বাকি রয়ে যায় বা দর্শক যদি তোমাকে আরো কিছু জানতে চায়, আমাকে যদি সেরকম কমেন্ট সেকশনে রিকোয়েস্ট আসে, আপনাদের রিকোয়েস্ট হলে আমি আবার অমরকে নিয়ে আসবো এবং এমন আরো অনেক অনেক পার্সোনালিটিদের আনার চেষ্টা করব যাদের মাধ্যমে আমাদের গ্লাস অফ গসিপস আপনাদের একদম মনের কাছাকাছি পৌঁছায়। প্লিজ ডু সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অ্যান্ড লাইক। প্লিজ আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং অমরের আরো আরো নতুন সিনেমা দেখতে থাকুন, ওর হুক স্টেপ গুলো করতে থাকুন, প্রচুর রিল বানান এবং সঙ্গে সঙ্গে আমাদেরকেও দেখতে থাকুন। থ্যাংক ইউ এন্ড নমস্কার।